আচ্ছা ঠিক আছে, তো আজকে ক্লাস শুরু করে দিলাম। হ্যাঁ, গত ক্লাসে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাসটা আমাদের ছিল, তো ওরিয়েন্টেশন ক্লাসে আমরা ওকে বেশ ভাই। কিছু বিষয় দেখেছিলাম। যেমন হচ্ছে ফটোশপ সফটওয়্যারটা আমাদের ইনস্টল করতে হবে, সেই বিষয়টা আমি দেখিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে কিছু গাইডলাইন দেওয়া ছিল, আমরা কিভাবে ক্লাসগুলো করব বা আমাদের এই কোর্স থেকে আমরা আসলে কি কি শিখতে পারবো সেই বিষয়ে কিছু গাইডলাইন আমি দিয়েছিলাম। তো সেই বিষয়গুলো আমরা চেষ্টা করব পুরো কোর্স চলে ফলো করার জন্য। তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস হবে। তো প্রথম ক্লাসের টপিকগুলো আমি এখানে লিখে রেখেছি। তো এইটা আমি আপনাদের যে আউটলাইনটা দিয়েছি ওইখানে এটা আপডেট করে দিব, ওইখানে অ্যাড করে দিলে আপনারা ওইখান থেকে দেখতে পাবেন। তো এখানে ফার্স্টে আমরা যে বিষয়টা পাচ্ছি যে ইন্ট্রোডাকশন টু অ্যাডোব ফটোশপ, অর্থাৎ ফটোশপের সাথে আমাদের একটু পরিচয় করে নিতে হবে। ফটোশপের সাথে আমরা একটু পরিচয় করে নিয়ে তারপরে আমরা মানে আজকে যে টপিকগুলো আছে সেগুলো আমরা আজকে একটা একটা করে দেখব। তো প্রথমে আমরা একটু ফটোশপ সফটওয়্যার সম্পর্কে একটু জানি, যে সফটওয়্যারটা আসলে কী ধরনের সফটওয়্যার বা এটাকে কী জন্য তৈরি করা হয়েছিল। তো এটা মূলত হচ্ছে অ্যাডোব কোম্পানির একটি অ্যাপ্লিকেশন, একটি সফটওয়্যার। এটার কাজটা মূলত হচ্ছে ফটো এডিটিং রিলেটেড কাজগুলোর জন্য এটাকে তৈরি করা। অর্থাৎ গ্রাফিক ডিজাইনের কাজ করতে গেলে অনেক সময় ফটো নিয়ে কাজ করতে হয়, মানে ফটো থাকেই, হ্যাঁ, ইমেজের কাজ থাকেই। তো সেই ক্ষেত্রে ইমেজগুলোকে আমরা যেন খুব সুন্দর করে এডিট করতে পারি, হ্যাঁ, একদম মানে মনের ইচ্ছা মতো যেন আমরা ইমেজটাকে তৈরি করে নিতে পারি। তো তারই জন্য হচ্ছে ফটোশপ সফটওয়্যারটাকে তৈরি করা। তো ফটোশপ সফটওয়্যারটা বেসিক্যালি হচ্ছে আপনার ফটো এডিটিং সফটওয়্যার। আর ডিজাইনের জন্য মূলত আমরা ইলাস্ট্রেটরটাকে মানে ডিজাইনিং সফটওয়্যার বলে জানি। তবে ফটোশপে আমরা ডিজাইনের কাজগুলো করতে পারবো। ঠিক আছে, ফটোশপে ফটো এডিটিং যেমন করা যাচ্ছে, পাশাপাশি ডিজাইনের কাজগুলো করতে পারবো। তবে ইলাস্ট্রেটরে ডিজাইনের কাজটাই করা যাবে, সেখানে আর ফটোশপের কাজ করা যাবে না বা ফটো এডিটিং রিলেটেড কোনো কাজ করা যায় না। তো এই জন্য আপনি যদি ফটোশপ সফটওয়্যারটা মানে খুবই ভালো করে যদি শিখতে পারেন, তাহলে আপনি ফটোশপ দিয়েই ফটো এডিটিং রিলেটেড কাজগুলোও করতে পারবেন, পাশাপাশি ডিজাইন রিলেটেড কাজগুলোও করতে পারবেন। তবে ডিজাইনের জন্য স্পেশাল হচ্ছে ইলাস্ট্রেটর। তো ইলাস্ট্রেটরটা যদি আপনার ভালো জানা থাকে, তাহলে সুবিধাটা যেটা হবে যে ইলাস্ট্রেটরে আপনি যখন কোনো একটা ডিজাইনের কাজ করতে যাবেন, সেটা খুব সহজে এবং খুব দ্রুত করতে পারবেন। এবং ডিজাইনের জন্য বেশ কিছু ফিচার্স ওইখানে বেশি দেওয়া আছে, যেগুলো ফটোশপে নাই। যেহেতু ফটোশপ ডিজাইন রিলেটেড সফটওয়্যার না, সেই জন্য এখানে এই ফিচার্সগুলো পাওয়া যায় না, তবে কাজ কিন্তু করা যায়। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ফটোশপ সম্পর্কে কিছুটা পরিচয়। এখন আমি একটু ফটোশপের কোথায় কি আছে এই সম্পর্কে একটু আপনাদেরকে দেখাই। যেমন যখন আমরা একটা সফটওয়্যার ওপেন করব, সফটওয়্যারটা ওপেন করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসছে। তো একদম উপরে যেই বারটা আছে এটাকে বলা হচ্ছে মেনু বার। আর ভিতরে আমরা যখন একটা পেজ নিব, পেজ নেওয়ার পরে আমি জাস্ট একটা পেজ নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। যেমন একটা পেজ নিলাম, পেজ নেওয়ার পরে বাম দিকে যেই টুলসগুলো আছে ওটাকে বলা হচ্ছে টুলস বার। ঠিক আছে, তো আমরা কাজ করতে গেলে আমাদের যাবতীয় যেই টুলসগুলো লাগবে সব টুলস এখানে দেওয়া আছে। তো আমরা প্রত্যেকটা টুলসেরই আলাদা আলাদা মানে প্রত্যেকটা টুলস নিয়ে আলোচনা করব। আচ্ছা, আর টুলস বারের সাথে রিলেটেড হচ্ছে এই মেনু বারের নিচে একটা আছে অপশন বার। এই যে এই বারটাকে বলা হচ্ছে অপশন বার, অপশন বার বা কন্ট্রোল বার। তো এইটার কাজটা হচ্ছে যে এখানে যে টুলসগুলো আছে এই প্রত্যেকটা টুলের আলাদা আলাদা কিছু অপশন আছে, যে অপশনগুলো এই কন্ট্রোল বারে পাওয়া যায়। যেমন এখন এই টুলটা সিলেক্ট করা, তো দেখেন এখানে যে এই টুলটা সিলেক্ট করা বোঝা যাচ্ছে কিভাবে যে এটা একটু গাঢ় হয়ে আছে কালারটা, অর্থাৎ একটু ডেবে আছে একটু মনে হচ্ছে। ঠিক আছে, তো এটা যদি আমি সিলেক্ট করি তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে, মানে যেটাতে ক্লিক করব সেটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আর এর সাথে এই কন্ট্রোল বারের অপশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রত্যেকটার সাথে এরকম কিছু আলাদা অপশন আছে। তো এই অপশনগুলো আমরা পাবো হচ্ছে এই কন্ট্রোল বারে। আচ্ছা, আর ডান দিকে যেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় হচ্ছে ফ্লোটিং প্যানেল। এগুলো আমাদের কাজে লাগে, যেমন এখানে কালারের আছে, তারপরে যে কালার আছে সোয়াচেসের ভিতরেও কালার আছে, তারপরে এখানে আছে হচ্ছে আপনার ক্যারেক্টার প্যালেট, অর্থাৎ টাইপ নিয়ে যখন আমরা কাজ করব তখন এগুলো লাগবে। এরপরে লেয়ার প্যালেট, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যালেট। তো বেশ কিছু জিনিস এখানে আছে, আর এই জিনিসগুলো পাওয়া যায় হচ্ছে উইন্ডো মেনুর ভিতরে। তো আমাদের যখন যেটা লাগবে আমরা এখান থেকে ক্লিক করলেও এটা ওপেন হয়ে যাবে। এবং এগুলোকে ফ্লোটিং প্যানেল এই কারণে বলা হয় যে এগুলোকে আমরা এভাবে টেনে যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবো। ঠিক আছে, তো এই প্যানেলগুলো সাধারণত ডান পাশেই থাকে এবং এই পাশে রাখলেই কাজ করতে সুবিধা হয়। তো আমরা এটা এই পাশেই রেখে দিব।
আর যদি এগুলো টেনে এদিকে বা ডানে বামে নেওয়ার দরকার হয় সেক্ষেত্রে এটা করা যাচ্ছে। আচ্ছা, এরপরে যদি কোনোটা না দরকার থাকে, যদি আমাদের প্রয়োজন না থাকে, সেক্ষেত্রে আমরা এই যে ক্লোজ করে দিতে পারবো। ক্লোজ ট্যাব গ্রুপ মানে এখানকার যদি অনেকগুলো থাকে সবগুলো একসাথে আর কি ক্লোজ হয়ে যাবে। তো যাই হোক, এ ছিল হচ্ছে ফটোশপের মোটামুটি একটু পরিচিতি। তো এখন আমরা মূল কাজে আমরা যাব, অর্থাৎ আমাদের যে বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট, মানে যে বিষয়গুলো না জানলেই নয়, এই ধরনের বেশ কিছু জিনিসই কিন্তু আজকের ক্লাসটাতে থাকবে। তো আমি গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে আমরা যে কোর্সের ডিজাইনটা করেছি একেবারে আমাদের মানে প্রয়োজনীয় যে জিনিসগুলো এবং বেশি ব্যবহার হয় যে জিনিসগুলো সেগুলো আমরা শিখব, আর যেগুলোর ব্যবহার খুব বেশি একটা হয় না বা নাই বললেই চলে সেই জিনিসগুলো আমরা স্কিপ করব। কারণ আমার মানে 6 বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি কোর্সটা করাচ্ছি, যেখানে আমি নিজে যেহেতু কাজ করি সেই জন্য আমি জানি যে কোন টুলগুলো কাজ বেশি লাগে বা কোনটার প্রয়োজন হয় না। তো আমি কিন্তু সেই হিসাবে ডিজাইনটা করেছি, মানে এই কোর্সের মডিউলটা আমি সাজিয়েছি। তো ফার্স্টে হচ্ছে আমাদেরকে নিউ ডকুমেন্ট অর্থাৎ ডকুমেন্ট নেওয়ার যেই ডায়ালগ বক্সটা আছে সেই বিষয়টা সম্পর্কে একটু ভালো করে আগে জেনে নিতে হবে। কারণ আমরা যখন কাজ করতে যাব, এই পেজ সেটআপটা যদি আমাদের সঠিকভাবে জানা না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু হয়তোবা ভুল করতে পারি। ঠিক আছে, তো এই জন্য পেজ সেটআপটা বা নিউ ডকুমেন্ট নেওয়ার যে ওয়েটা সেটা আমি এখন একটু দেখাচ্ছি। তো নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করতে পারি, অথবা শর্টকাট কি হচ্ছে Ctrl+N, এখানে প্রেস করলেও আসবে। আবার এখানে নিচে এই যে এখানে ক্রিয়েট নিউ বাটন আছে, এখানে ক্লিক করেও আমরা একটা ডকুমেন্ট নিতে পারবো। তো ক্রিয়েট নিউ বা ফাইল থেকে নিউ একই জিনিসে আসবে। তো এখন এখানে নিউ ডকুমেন্টের ভিতরে কি আছে সেটা দেখেন। এখানে অনেকগুলো নাম লেখা আছে, যেমন রিসেন্ট, সেভ, ফটো, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। তো আমাদের এগুলোর দিকে এতটা দেখার দরকার নাই। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমাদেরকে কাস্টম সাইজ নিতে হয়। তো এখানে যেই সাইজগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ফিক্সড কিছু সাইজ এখানে ডিফল্টভাবে দেওয়া আছে। তো ডিফল্টভাবে যে সাইজগুলো দেওয়া আছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের প্রয়োজন হয় না, দুই একটা বেশি প্রয়োজন হয়। যেমন হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে যদি আমি যাই, A4 সাইজটা লাগে, লেটার সাইজটা লাগে, তারপরে যে লিগাল সাইজটা লাগে। ঠিক আছে, এই ধরনের বেশ কিছু লাগে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেখা যায় যে আমাদের যে পেজটা নিতে হয় কাস্টম সাইজ করে নিতে হয়, অর্থাৎ উইথ আর হাইটটা আমাদেরকে আলাদা করে দিয়ে তারপরে আমাদেরকে পেজটা নিতে হয়। তো এই জন্য আমরা এখানকার যে বিষয়গুলো আছে এগুলো আমাদের এতটা ইম্পর্টেন্ট কিছু না। এখানে মূলত যেটা আছে যে পেজের বিভিন্ন সাইজের পেজগুলোকে এখানে সেভ করা আছে। তো কাজের সুবিধার্থে আপনি চাইলে সেই সেভ করা ফাইলটাকে জাস্ট সিলেক্ট করে আপনি ক্রিয়েটে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো আমাদের মেন যে বিষয়টা সেটা হচ্ছে এই জায়গার যে অপশনগুলো সেগুলো একটু ভালো করে বুঝতে হবে যে এখানকার এই জিনিসগুলোতে কি কি আছে এবং কোনটা আমাদের জানতে হবে বা কোনটা চেঞ্জ করতে হবে, কোনটার সাথে কোনটা রিলেটেড, এই জিনিসটা একটু জানতে হবে। তো কি আছেন সবাই? আচ্ছা, হ্যাঁ, ক্লিয়ার তো না? কোনো সমস্যা হলে একটু মেসেজ দিয়ে বা একটু আওয়াজ করেন। আচ্ছা, তো এখানে প্রথমে যেটা আমরা পাচ্ছি এটা হচ্ছে ডকুমেন্টের নাম কি হবে সেই বিষয়টা। তো ডকুমেন্টের নাম আমরা যে কোনো নাম দিতে পারি, বা কাজ যে বিষয়ে সেই বিষয়ে আমরা একটা নাম সিলেক্ট করে দিব। তারপরে আছে হচ্ছে উইথ এবং হাইট। তো উইথ হাইটের ডান পাশে আছে হচ্ছে ইউনিটস, অর্থাৎ এই যে উইথ আর হাইটটা আমরা যে নিব, এই মাপগুলো যে আমরা নিব এই মাপগুলো কিসের ভিত্তিতে নিব সেই মাপের এককগুলো আছে হচ্ছে ডান পাশে। তো এখানে আছে হচ্ছে 6টা এককের নাম: পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস। তো এই বিষয়টা কখন কোনটা নিতে হবে সেটা ডিপেন্ড করবে আমরা কি ধরনের কাজ করতে যাচ্ছি সেটার উপরে বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে। তো এখানে একটা বিষয় একটু বলে রাখি, সেটা হলো যে আমরা গ্রাফিক্সের যে কাজগুলো করে থাকি এগুলো সাধারণত দুইটা মিডিয়ার জন্য ব্যবহার হয়ে থাকে। দুইটা মিডিয়া বলতে কি, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, আরেকটা হচ্ছে ওয়েব মিডিয়া। তো ওয়েব মিডিয়াটা হচ্ছে যেই কাজটা করার পরে ওয়েবসাইটে বা স্ক্রিন ডিভাইসগুলোতে ব্যবহার করা হবে। আরেকটা হচ্ছে যে কাজটা করার পরে প্রিন্ট করা হবে। আবার কিছু কিছু কাজ আছে যে কাজটা প্রিন্টও করা হয় এবং ওয়েবসাইটেও ব্যবহার করা হয়, যেমন হচ্ছে লোগো প্রিন্টও করা হয় আবার ওয়েবসাইটেও ব্যবহার করা হয়। আবার ধরেন কোনো একটা ছবি আপলোড দিবে, একটা ফেসবুকে বা একটা ওয়েবসাইটে ছবি আপলোড দিবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তো সেটা কিন্তু নর্মালি আর প্রিন্ট করবে না। তো এই হচ্ছে মূলত প্রিন্ট আর ওয়েব মিডিয়ার তফাৎটা। তো এখন ওয়েব মিডিয়ার জন্য যদি আমাদের কাজটা হয় সেই ক্ষেত্রে
আমরা এইখান থেকে সব সময় যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে পিক্সেল, অর্থাৎ স্ক্রিন ডিভাইসের সবগুলোর সাইজের হিসাবগুলো করা হয় হচ্ছে পিক্সেল দিয়ে, ঠিক আছে। আর আপনার প্রিন্ট মিডিয়ার জন্য যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কখনো ইঞ্চি ব্যবহার করা হয়, কখনো সেন্টিমিটার, কখনো মিলিমিটার, বা কখনো পয়েন্ট বা পিকাস, এগুলো ব্যবহার করা হয়। তো এটা কখন কোনটা ব্যবহার করব সেটা হচ্ছে ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করবে। ক্লায়েন্ট অনেক সময় আপনাকে বলে দিবে যে 40/50, তখন সাথে বলে দিতে পারে যে এটা সিএম অর্থাৎ সেন্টিমিটার, আবার কখনো বলে দিবে যে এটা হচ্ছে এমএম, ঠিক আছে। এইভাবে আপনাকে আলাদা করে বলে দিবে। আচ্ছা 1 মিনিট একটু সবাই লাইনে থাকেন, একটু কল আসছে। হ্যালো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ লিঙ্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে তো আসবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যেটা দিছি ওইটা আপুকে ধ্যান আর কি, ওইটাতে ক্লিক করলে তো ওপেন হবে, আর কিছু করা লাগবে না তো। হ্যাঁ 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 হ্যাঁ, জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে ওপেন হবে। হ্যাঁ জয়েন্টে ক্লিক করলে তারপরে এখানে আসবে, জয়েন বাটন আসে না, জয়েন। লিঙ্কে ক্লিক করার পরে জাস্ট মোবাইল থেকে ঢুকেন, লিঙ্কে ক্লিক করলে দেখবেন যে জয়েন নাও এরকম একটা আস্ক টু জয়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা থেকে দিলে হবে, হ্যাঁ মানে ঢুকতে পারলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা শিট, আচ্ছা ঠিক আছে। তো যেখানে ছিলাম, আচ্ছা ভিডিওটা রেকর্ড করতেছিলাম, এখানে কলটা আসলো। আচ্ছা কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো যেটা বলছিলাম যে এখানে ইউনিটের কথা বলছিলাম, যে ইউনিটটা হচ্ছে যে আমরা যখন ওয়েব মিডিয়ার জন্য কোনো একটা কাজ করব তখন আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে পিক্সেল, আর প্রিন্ট মিডিয়ার জন্য আমরা এখান থেকে বাকিগুলো যেগুলো আছে সেগুলো থেকে যে কোনো একটা আমরা ব্যবহার করব। তো এখন কখন কোনটা নিব সেটা ডিপেন্ড করবে হচ্ছে ক্লায়েন্টের উপরে, ঠিক আছে। ক্লায়েন্ট সাইজটা যখন বলবে, উইথ হাইটটা বলবে, সাথে হচ্ছে এগুলো বলে দিতে পারে। আবার অনেক সময় নাও বলতে পারে, হ্যাঁ অনেক সময় পেপারের নাম বলবে, যেমন A4 সাইজ বলে দিল, তখন আমরা A4 সাইজের যে মাপটা সেটা আমরা নিয়ে নিব। আবার কখনো আপনাকে বলবে যে শুধু উইথ হাইটটা বললো, যেমন ধরে যে বললো যে 500/300, তখন আপনাকে আগে পরের কিছু কথাবার্তা থেকে বুঝতে হবে যে ক্লায়েন্ট আসলে 500/300 দিয়ে কি বোঝাতে যাচ্ছে। ক্লায়েন্ট হয়তো বা এর আগে আপনাকে বললো যে আমার একটা ওয়েবসাইটে একটা ব্যানার তৈরি করবো, সাইজটা হচ্ছে 500/300, তখন কিন্তু আপনি আর ক্লায়েন্টকে জিজ্ঞাসাও করতে পারবেন না যে এটা ইঞ্চি, সেন্টিমিটার না পিক্সেল হবে, কারণ ক্লায়েন্ট কিন্তু অলরেডি আপনাকে বলেছে যে এটা ওয়েবসাইটের জন্য। তো সেই ভাই ক্ষেত্রে কথা শোনা যাইতেছে না। কথা শোনা যায় না, সব কিছু তো ঠিকই আছে। শুনতে পাচ্ছি ভাই আমি। ইফতেখার ভাই শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ইফতেখার ভাই এখানে কোথায় চ্যাট, ইফতেখার ভাই শুনতে পাচ্ছেন না? কই গেল, রেসপন্স নাই তো।
হ্যাঁ, শুনতে পাচ্ছেন? ও, কথা শুনতেছে না। আচ্ছা, আপনি লাইনটা হয়তো ওনার নেটওয়ার্ক প্রবলেম। হতে পারে। লাইনটা কেটে জয়েন করলে হবে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আমি কি চলে গেছিলাম নাকি? মনে হয়, মনে হয় সবাই তো শুনতে পাচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে ইউনিটের বিষয়টা। এরপরে হচ্ছে নিচে হচ্ছে ওরিয়েন্টেশন, জাস্ট এটা আপনার এই উইথ আর হাইটটা চেঞ্জ হবে। ঠিক আছে, এই যে দেখেন, এটা হচ্ছে লম্বালম্বি পেজ, মানে হাইটটা বেশি হবে আর উইথটা কম থাকবে। আর এটা হচ্ছে পোর্ট্রেট, মানে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর এটা হচ্ছে পোর্ট্রেট বলে। তো পোর্ট্রেটটাতে হচ্ছে আপনার হাইটটা বেশি থাকে, ল্যান্ডস্কেপটাতে উইথটা বেশি থাকে। আর নিচে হচ্ছে রেজুলেশন। রেজুলেশনটা হচ্ছে, এটাকে বলা হয় আপনার পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ প্রত্যেকটা ইঞ্চিতে বা মানে প্রত্যেকটা কতগুলো করে পিক্সেল থাকবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে আপনার 72 করে। তো 72টা হচ্ছে ওয়েব মিডিয়ার জন্য যদি আমরা কোনো কাজ করতে যাই, সেক্ষেত্রে আমরা 72 পিক্সেলটা নিয়ে নিব। আপু আসছেন? ভাইয়া, ভিডিও ক্যামেরা অফ করেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, ক্যামেরাটা অফ করেন। আপনার আচ্ছা, শুনো। আচ্ছা, তো এখানে রেজুলেশনটা হচ্ছে ওয়েব মিডিয়ার জন্য যদি আমাদের কাজটা হয়, সেক্ষেত্রে এখানে রেজুলেশনটা থাকবে হচ্ছে 72। আর কাজটা যদি প্রিন্ট মিডিয়ার জন্য হয়, তাহলে এখানে 300 নিতে হবে। ঠিক আছে, তো এই দুটা হচ্ছে ফিক্সড, অর্থাৎ যখন আমরা ওয়েব মিডিয়ার জন্য কোনো কাজ করব, সেক্ষেত্রে আমরা এখানে 72 নিব। আর যদি আমরা প্রিন্ট মিডিয়ার জন্য কোনো কাজ করি, সেক্ষেত্রে এটা 300 নিব। ঠিক আছে, তো এটাও ক্লায়েন্ট আপনাকে যদি না বলে, আপনি মানে কাজ অনুযায়ী এটা আপনি সিলেক্ট করে নেবেন। আর এরপরে কালার মোড। কালার মোডটা হচ্ছে কয়েকটা আছে এখানে, আমাদের কাজ করতে হয় হচ্ছে RGB কালার, আর একটা হচ্ছে CMYK কালার নিয়ে। তো RGBর মিনিংটা হচ্ছে RGB, রেড, গ্রিন, ব্লু। CMYKটা হচ্ছে সাইন, মেজেন্টা, ইয়েলো, আর কেতে হচ্ছে কি ব্ল্যাক। তো RGBটা হচ্ছে ওয়েব মিডিয়ার জন্য ব্যবহার হয়, CMYKটা ব্যবহার হয় প্রিন্ট মিডিয়ার জন্য। আপনারা যদি একটু খেয়াল করেন প্রিন্টারের দিকে, মানে প্রিন্টার যদি একটু খেয়াল করে দেখেন, সেখানে কিন্তু 4টা কালি থাকে। ওই 4টা কালি দিয়ে কিন্তু কালার প্রিন্টগুলো করা হয়ে থাকে। তো সেখানে আপনি ওই কালারের কৌটাগুলোতে দেখবেন যে একটাতে C লেখা, একটা M লেখা, Y আর K লেখা থাকে। তো এই 4টা কালার দিয়ে কালার প্রিন্টগুলো করা হয়ে থাকে। তো প্রিন্ট করতে গেলে আমাদেরকে তখন CMYK কালারের এই কালার কোডটা, মানে এটা ব্যবহার করতে হবে। আর যদি আমরা ওয়েব মিডিয়ার জন্য কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা নিব হচ্ছে RGB। তো RGB বা CMYK মানে 3টা আর 4টা, মানে কি শুধু এই 3টা 4টা কালারই আমরা পাবো তা কিন্তু না। এখানে এই RGBতে মূলত আপনার 1.5 কোটি প্লাস কালার, CMYKতেও প্রায় ওইরকম 1.5 কোটি প্লাস কালার পাবো। অর্থাৎ এক একটাতে আরে আছে হচ্ছে 256টা কালার, তারপর হচ্ছে জিতে আছে হচ্ছে 256, বিতে আছে 256। এই তিনটাকে গুণ করলে যে সংখ্যাটা আসে, সেটা হচ্ছে কালারের সংখ্যা, মানে একটার সাথে আরেকটা কালারকে মিক্স করে আসলে কালারগুলো তৈরি হয়। ঠিক আছে, তো এইভাবে এই 3টা কালার দিয়ে পৃথিবীর যত কালার আছে সবগুলো কালারই এর ভিতরে আর কি পাওয়া যায়। CMYK এবং RGB যেটাই নেই না কেন, সবগুলো কালারই এখানে আছে। তো প্রিন্টের জন্য অবশ্যই কিন্তু CMYKটা নিতে হবে। তো যদি আপনি ভুলবশত প্রিন্ট করার যে কাজটা প্রিন্ট করবেন, সেটা যদি আপনি ভুলবশত RGBতে নেন, সেই ক্ষেত্রে আপনি স্ক্রিনে যখন কাজ করবেন, তখন কিন্তু কোনো প্রবলেম আপনি পাবেন না। অর্থাৎ স্ক্রিনে আপনি কাজ করার সময় CMYK আর RGBর ভিতরে কালারের পার্থক্য পাবেন না। কালার পার্থক্যটা তখনই আসবে যখন আপনি এটাকে প্রিন্ট করবেন। অর্থাৎ কোনো একটা কাজ যদি RGB থেকে প্রিন্ট করা হয়, তখন কালারটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এটা যদি ভুল করো এখানে নিয়ে ফেলেন, সমস্যা নেই, ভিতর থেকে চেঞ্জ করার অপশন আছে। তো যাই হোক, আমি এখন RGBটাই সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ কালার মোডটা আমরা RGBটাই রাখবো। এরপরে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, এটা আমরা হোয়াইটটা সিলেক্ট করে দিব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মানে কালারটা কি আসবে সেটা হোয়াইটটাই সাধারণত আমরা নিয়ে কাজ করব। তো এই ছিল মোটামুটি এখানকার ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো। অর্থাৎ ইউনিট থেকে আমরা পিক্সেলটা নেব কখন, যখন আমরা ওয়েবের জন্য কাজ করব, আর প্রিন্টের জন্য বাকি যেগুলো আছে সেগুলো থেকে যে কোনো একটা। এরপরে হচ্ছে
রেজুলেশনটা ওয়েবের জন্য 72 আর প্রিন্টের জন্য 300, আর কালার মোডটা থাকবে হচ্ছে ওয়েবের জন্য RGB কালার আর প্রিন্টের জন্য CMYK কালার। তো এই তিনটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে একটা যখন ডকুমেন্ট নিতে যাবেন তখন, ঠিক আছে? তো আপনার কাজের উপরে ডিপেন্ড করে এই তিনটা বিষয় আপনি আগে চেক করে নেবেন যে এগুলো ঠিক আছে কিনা। আর উইথ হাইটটা এটা ডিপেন্ড করবে কাজের উপরে, এক এক সময় এক এক ধরনের সাইজের পেজ নিতে হয়। তো ক্লায়েন্ট যখন সাইজটা বলে দেবে তখন ওই সাইজ অনুযায়ী আপনি একটা পেজ দিবেন। তো আমি এখানে 1920 এবং 1080 এই সাইজে আমি এখন একটা পেজ নিচ্ছি। তো এখন ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা সাদা কালারের একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেল, একটা পেজ চলে আসছে, ঠিক আছে? তো এখন এই পেজটা আসার পরে এখন আমরা পরের যে টপিকটা আছে সেটা একটু দেখি। পরের টপিকটা হচ্ছে ফাইল কিভাবে আমরা ওপেন করব। তো ফাইল ওপেন করার জন্য দুইটা ওয়ে আমি এখন দেখাচ্ছি। একটা হচ্ছে আমরা ফাইল মেনুর ভিতরে গিয়ে এই যে ওপেন লেখা আছে এইখান থেকে ক্লিক করার পরে আমরা যে ফাইলটা ওপেন করব সেই ফাইলটাকে এখান থেকে আমরা ওপেন করে নিতে পারবো। ঠিক আছে, যেমন এখানে আমি একটা ছবি ওপেন করতেছি, জাস্ট এই যে সিলেক্ট করে তারপর ওপেনে ক্লিক করলাম, এই যে ছবিটা এটা ওপেন হয়ে গেল। তো এইভাবে আমরা ওপেন করতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে যে যেখানে আমার ছবিটা আছে সেখান থেকে জাস্ট এভাবে ক্লিক করে ড্র্যাগ করে ফটোশপটার উপরে যে আইকনের উপরে যখন মাউসটা নিয়ে আসবো তখন সফটওয়্যারটা ওপেন হবে এবং এর ভিতরে এসে আমরা এই যে উপরের দিকে এসে ছেড়ে দিব, উপরে বা বাহিরে, মানে এই যে চারদিকে যে বক্সটা আসছে এই বক্সের বাইরে ছাড়তে হবে। এই যে দেখেন একটা কালো কালারের একটা বর্ডার চলে আসতেছে, যখন বাইরে যাচ্ছে তখন কিন্তু আর সেটা থাকছে না, ভিতরে আসলে থাকছে, বাইরে গেলে থাকছে না। তো আমরা এই বাইরে ছাড়বো, ভিতরে ছাড়লে এটাকে বলা হয় প্লেস করা। তো আমি প্লেস করেও দেখাচ্ছি। তো আমি এই যে বাইরে ছাড়লাম, এটা যে আলাদা করে কিন্তু ওপেন হয়েছে, অর্থাৎ আমার এখন তিনটা ডকুমেন্ট ওপেন করা আছে, ঠিক আছে? যে একটা, দ্বিতীয়টা আমরা ফাইল থেকে ওপেন করেছি, আরেকটা হচ্ছে আমরা বাহির থেকে টেনে নিয়ে এসে ছাড়ছি। তো এখন এই যে এগুলো যদি আমরা এখন প্লেস করি, প্লেস করা জিনিসটা হলো যে একটা ডকুমেন্ট আছে এর ভিতরে আরেকটা ছবিকে নিয়ে বসানো, ঠিক আছে? তো আমরা যদি ওই যে যখন আমি ক্লিক করে যে এখানে নিয়ে আসলাম, এই যে চারিদিকে যখন বক্সটা আসছে একটা কালো কালারের বর্ডার দেখা যাচ্ছে, এই অবস্থায় যদি আমি এখন ছেড়ে দেই এই ফাইলটা কিন্তু এই ছবিটা আলাদা করে এরকম কোনো ট্যাব তৈরি করবে না, আলাদা করে ওপেন করবে না, জাস্ট এটার ভিতরে এসে বসে যাবে, ঠিক আছে? যে দেখেন এর ভিতরে এসে বসে গেছে। তো এটাকে বলা হয় প্লেস করা। তো প্লেস আর ওপেনের মধ্যে পার্থক্য হচ্ছে যে প্লেস করলে একটা ডকুমেন্টের ভিতরে আরেকটা ডকুমেন্ট বা আরেকটা জেপিজি ফাইলকে নিয়ে আসা, আর ওপেন করাটা হচ্ছে আলাদাভাবে ওপেন হবে, ঠিক আছে? যেভাবে আলাদা হচ্ছে। তো আমাদের এক এক সময় এক একটা প্রয়োজন হয়, কখনো ওপেন করার প্রয়োজন হয়, কখনো প্লেস করার প্রয়োজন হয়। তো যখন যেরকম প্রয়োজন হবে আমরা সেভাবেই তখন সেটা প্লেস করব বা ওপেন করে নিব। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে জুম ইন জুম আউট। তো আমরা এখন দেখব জুম ইন এবং জুম আউটটা কিভাবে করতে হয়। তো জুম ইন জুম আউট করার জন্য আমরা টুলস বারের নিচের দিকে একটা টুল পাচ্ছি, এটার নাম হচ্ছে জুম টুল। মাউসটা এর উপরে রাখলে এখানে নামটা লিখে আসবে। তো এটা হচ্ছে জুম টুল। তো জুম টুলটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বারে দেখেন এখানে বেশ কিছু অপশন ওপেন হয়ে গেছে। তো দুইটা আছে, ফার্স্টের দিকে দুইটা আইকন আমরা দেখতে পাচ্ছি, একটার ভিতরে প্লাস সাইন, আরেকটার ভিতরে হচ্ছে মাইনাস সাইন। তো জুম ইন আরেকটা হচ্ছে জুম আউট, অর্থাৎ একটা দিয়ে পেজটাকে বড় করবে আরেকটা দিয়ে পেজটাকে ছোট করবে। তো এই জুম টুলের ব্যবহারটা আমাদের কাজে খুব বেশি পরিমাণে দরকার হয়, অর্থাৎ একটা কাজ করতে গেলে আমরা যদি নিখুঁতভাবে কোনো একটা কাজ করতে চাই তখন আমাদের জুম করার দরকার হয়। তো জুম করার জন্য আমাদেরকে জুম টুলটা ব্যবহার করতে হবে, অথবা আমরা শর্টকাট ওয়েতেও আমরা জুম টুলের ব্যবহারটা করতে পারবো। তো টুল দিয়ে ব্যবহার করতে গেলে কি করব, টুল দিয়ে ব্যবহার করতে গেলে জাস্ট এই টুলটা সিলেক্ট করে যদি জুম ইন করতে চাই তাহলে এটা সিলেক্ট রাখবো, তারপরে একটা করে ক্লিক করলে জুম ইন হবে। অথবা আমরা উপর থেকে নিচের দিকে এভাবে জুম টেনে আমরা ড্র্যাগ করতে পারি। তো উপর থেকে টেনে যদি আমরা নিচের দিকে এভাবে ড্র্যাগ করি তাহলেও জুম ইন হবে, এবং নিচ থেকে উপরের দিকে যদি আমরা ড্র্যাগ করি তাহলে জুম আউট হবে, ঠিক আছে? এটা আমরা আলাদা করে, আর জুম আউটটা সিলেক্ট না করলেও হবে। আর যদি আমরা টুল সিলেক্ট করে করি তাহলে জাস্ট একটা করে ক্লিক করে করে করতে হবে, ঠিক আছে? আর যদি আমরা এই টুলটা দিয়ে করি, মানে জুম ইন দিয়ে যদি আমরা জুম ইন জুম আউট দুইটা করতে চাই তাহলে জাস্ট উপর থেকে নিচের দিকে টানলে জুম ইন, আর নিচ থেকে উপরের দিকে টানলে জুম আউট হচ্ছে। আচ্ছা, তো এটার শর্টকাট ওয়েটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আর এই টুলটা আসলে টুলটা সিলেক্ট করে কাজটা খুব কম মানুষই করে, অর্থাৎ আমরা এটার যে শর্টকাট ওয়েটা আছে সেটাই শিখবো, সেটাই আমরা ব্যবহার করব। তো শর্টকাট ওয়েটা হচ্ছে একটা হচ্ছে যে শুধু কিবোর্ডে একটা শর্টকাট আছে, সেটাও আমাদের খুব বেশি একটা দরকার হয় না,
ওই জন্য ওইটা আর আমি বলছি না। আমাদের মানে যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং যেটা সবচেয়ে বেশি সহজ সেই জিনিসটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। সেটা হলো কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে মাউসের মাঝখানে যে চাকাটা থাকে স্ক্রল করার জন্য এইটা উপরে নিচে ঘোরালে এটা জুম ইন জুম আউট হবে। ঠিক আছে, একবার উপরের দিকে ঘোরালে জুম ইন হচ্ছে, নিচের দিকে ঘোরালে এটা জুম আউট হচ্ছে। তো এইটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে। তো এইটাই আমরা ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আর এই টুলটা কিন্তু সিলেক্ট না থাকলেও চলবে, অর্থাৎ যে কোনো টুলে থাকা অবস্থায় আমি যদি অল্টার প্রেস করে স্ক্রল করি উপরে নিচে তাহলে আমাদের এটা জুম ইন এবং জুম আউট হচ্ছে। তো এই ছিল হচ্ছে জুম টুলের ব্যবহার। আচ্ছা, জুম টুলের ব্যবহারটার পরে আছে হ্যান্ড টুল। আপনারা কি বুঝতে পারতেছেন সবাই? জি ভাই। আচ্ছা বোঝা যাচ্ছে। জি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আসে হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলটা হচ্ছে এই জুম টুলের পাশে এখানে একটা টুল আছে, এই যে উপরে, এই যে এখানে হ্যান্ড টুল। তো এখন আমরা হ্যান্ড টুলের ব্যবহারটা দেখব। তো হ্যান্ড টুলটা হচ্ছে মূলত যখন আমাদের পেজটা জুম করা থাকবে তখন পেজটাকে যদি আমরা উপরে নিচে ডানে বামে আমরা মুভ করতে চাই সেই ক্ষেত্রে আমরা এই হ্যান্ড টুলটা ব্যবহার করব। তো যখন ধরেন এই যে আমি এখন এটা জুম করলাম, জুম করার পরে এখন এখানে তো অনেকগুলো কার্টুনের ছবি আছে। এখন আমার সামনে আসছে কোনটা, একেবারে উপরের দিকে মানে লেফট এবং টপ যেটা আছে সেটা আসছে। তো আমি এখন চাচ্ছি যে একেবারে বটম রাইটে যেটা আছে সেটা নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে যে হ্যান্ড টুল দিয়ে আমি যদি এখন এইভাবে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে যেটা আমরা পেজটাকে এভাবে মুভ করতে পারছি। ঠিক আছে, তো হ্যান্ড টুলের এটাই কাজ যে আপনি ডকুমেন্টের ভিতরে মাউসটাকে ক্লিক করে ডকুমেন্টটাকে এভাবে মুভ করতে পারবেন, ডানে বামে উপরে নিচে যেদিকে যাওয়া দরকার সেদিকে আপনি এটাকে নিয়ে যেতে পারবেন। আর এটারও একটা শর্টকাট ওয়ে আছে, শর্টকাট ব্যবহার আছে, সেটাই আমরা ব্যবহার করব, কারণ এই জুম আর হ্যান্ড টুল এই দুইটাই আমাদের শর্টকাট দিয়ে খুব সহজে আমরা কাজ করতে পারি। তো এই হ্যান্ড টুলের শর্টকাট ওয়েটা হচ্ছে কিবোর্ডের স্পেস বার, অর্থাৎ কিবোর্ডের স্পেস বার যদি আমরা প্রেস করে থাকি, যতক্ষণ প্রেস করে থাকবো ততক্ষণ এই হ্যান্ড টুলটা সিলেক্ট করা থাকবে। দেখেন আমি এখন স্পেস বার ধরে আছি, হ্যান্ড টুলটা সিলেক্ট হয়ে আছে। স্পেস বার ছেড়ে দেওয়ার সাথে সাথে আবার আগের টুলটা, অন্য যে টুলটা সিলেক্ট করা আছে সেটা চলে আসছে। তো স্পেস বার ধরেও আমরা এই হ্যান্ড টুলের কাজটা করতে পারছি। ঠিক আছে, তো আমরা এই হ্যান্ড টুলের কাজটা আমরা স্পেস বার ধরে করব, স্পেস বার ধরে। আর আরেকটা জিনিস একটু খেয়াল করেন, দেখেন এখন কিন্তু মুভ হচ্ছে না। ঠিক আছে, এটা কিন্তু অনেকেরই প্রবলেম হয় যে আমার হ্যান্ড টুলটা কাজ করতেছে না, এটা ভাবতে পারেন। এখানে কিন্তু তা না, হ্যান্ড টুলটা কাজ করবে কখন, যখন আপনার এই পেজটা এই এখানে যে স্ক্রিন সাইজটা আছে এর বাহিরে যখন ডকুমেন্টটা চলে যাবে জুম ইন হওয়ার কারণে, তখন হ্যান্ড টুল দিয়ে আপনি মুভ করতে পারবেন। বাট এখন তো যেহেতু এটার ভিতরেই আছে, এখন হ্যান্ড টুল দিয়ে যদি আমি কিছু করতে যাই এটা ডকুমেন্টটা মুভ হবে না, কারণ এর ভিতরে যেহেতু আছে জুম ইন নাই, এর জন্য হচ্ছে না। তো এটা কখন হবে, যখনই এই যে এই চারিদিকের যেই মানে সাইডের যে কর্নারগুলো আছে যখনই এটার সীমাটা অতিক্রম করবে, মানে এই যে নিচের দিকে দেখেন চলে গেছে, এই তিন সাইড কিন্তু ফাঁকাই আছে, বাট এখন কাজ করবে। মানে যে কোনো এক সাইড যদি ওই বর্ডারটাকে টাচ করে ফেলে বা অতিক্রম করে সাথে সাথে হ্যান্ড টুলটা তখন আপনি কাজ করতে পারবেন, আর ভিতরে থাকলে কাজ করবে না। ঠিক আছে, তো এইটা মানে আগে বলে রাখলাম যেন আপনাদের মানে কাজ করতে গিয়ে যদি আপনার মনে হয় যে না হ্যান্ড টুল কাজ করতেছে না, সেটা যেন আপনি না মনে করেন। আচ্ছা, তো এই ছিল হচ্ছে হ্যান্ড টুলের ব্যবহার। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কালার কিভাবে অ্যাপ্লাই করা যায় সেই বিষয়টা। তো ফটোশপে আমরা কালার অ্যাপ্লাই করতে, আমরা ফটোশপে কিভাবে কালার অ্যাপ্লাই করব সেই বিষয়টা এখন দেখাচ্ছি। তো ফটোশপে কালার অ্যাপ্লাই করার জন্য এই টুলস বারের নিচের দিকে এখানে দেখেন দুইটা অপশন দেওয়া আছে, দুইটা কালার দেখতে পাচ্ছি। তো দুইটার দুই রকম নাম দেওয়া আছে। প্রথম উপরে যেটা আছে এটার নাম হচ্ছে সেট ফরগ্রাউন্ড কালার, আর নিচে যেটা আছে এটার নাম হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড কালার। তো উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর সেট ব্যাকগ্রাউন্ড কালার, মানে শর্টকাটে আমরা শুধু ফরগ্রাউন্ড কালার বলি, আরেকটা হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড কালার আমরা বলি। তো এখন এই কালারগুলো অ্যাপ্লাই করার জন্য আমরা শর্টকাট কি ব্যবহার করব। তো শর্টকাট কি ব্যবহার করার জন্য আমাদের যেটা করতে হবে, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার শর্টকাট কি হচ্ছে অল্টার ডিলিট। অল্টার প্রেস করে ডিলিট বাটন প্রেস করলে ফরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হবে। তো ডিলিট আর ব্যাক স্পেস আপনি যে কোনো একটা ব্যবহার করবেন, ডিলিট দিলেও কাজ করবে, ব্যাক স্পেস দিলেও কাজ করবে। তো অল্টার ডিলিট দিলে হচ্ছে ফরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হবে, আর ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করার জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ডিলিট, অর্থাৎ সিটিআরএল যে বাটনটা আছে কন্ট্রোল বাটন, কন্ট্রোল ধরে
ডিলিট বাটন প্রেস করলে ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হবে। তো এই হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার শর্টকাট কি। তো এইটা আমাদের অবশ্যই শর্টকাট কিগুলো ব্যবহার করেই কালারটা অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখন আবার অল্টার ডিলিট দিচ্ছি, দেখেন আবার এই ফরগ্রাউন্ডে যে কালারটা ছিল সেটা চলে আসছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো এখানে যে দুইটা কালার পাচ্ছি, এই দুইটা কালার ছাড়া অন্য কোনো কালার যদি আমরা দিতে চাই তাহলে কিভাবে দিব? তো তাহলে আমরা যে কালারটাই আমরা তো সেই ক্ষেত্রে আমরা মানে যে কোনো একটা থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো, কালার চুজ করে দিতে পারবো, মানে যখন যেটা থেকে ইচ্ছা আপনি সেটা থেকে কালার চুজ করে দিতে পারবেন। তো মনে করেন এখন আমি ফরগ্রাউন্ডে কালার চেঞ্জ করব, তো জাস্ট একটা ক্লিক করলেই যেরকম কালার পিকার নামে একটা বক্স চলে আসবে। তো এর ভিতরে এখানে অনেকগুলো কোডের অপশন দেওয়া আছে, তো এগুলো এত কিছু আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে যে এই বিষয়টা আর এই যে লম্বা যে স্লাইডারটা আছে এইটা। তো এই লম্বা যে স্লাইডারটা আছে এর ভিতরে হচ্ছে সবগুলো কালার আছে। তো আপনাকে আগে বের করতে হবে যে আপনি কোন কালারটা এখান থেকে দিতে যাচ্ছেন, সেই কালারটা আগে এখান থেকে চুজ করতে হবে। দেন হচ্ছে ওই কালারের কোন কালার ভেরিয়েন্টটা আপনি চাচ্ছেন, অর্থাৎ লাইট চাচ্ছেন, ডিপ চাচ্ছেন না ডার্ক চাচ্ছেন, সেটা আপনাকে আবার এই যে ভিতরের এইখান থেকে আবার সেটা বের করতে হবে। আর প্রত্যেকটা কালারের সাথে সাদা কালার এবং কালো কালার এই দুটা একটা উপরে এবং নিচে এই দুটা কালার থাকবেই। অর্থাৎ আপনার যে কালারটা থাকবে ওই কালারটা থেকে বাম দিকে যদি যায় আস্তে আস্তে সেটা সাদা হতে হতে একেবারে হোয়াইট হয়ে যাবে, আর যদি আমরা নিচের দিকে আসি সেটা ব্ল্যাক হতে হতে একদম ব্ল্যাক হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা কালারের সাথে শেড তৈরি করার জন্য সাদা এবং কালো কালারটাকে অ্যাড করা হয়। তো এখন আমি চাচ্ছি সবুজ কালার, তো ফার্স্টে আমাকে এইখান থেকে সবুজ কালার কোথায় আছে সেটা আমাকে খুঁজতে হবে। তো সেটা জাস্ট এই যে এই দুই দিকে যে দুইটা মাথা আছে বা পয়েন্ট আছে এটাকে টেনে এখানে নিয়ে আসতে হবে, অথবা জাস্ট ক্লিক করলে এটা চলে আসবে। তো এখন দেখেন সবুজ কালারটা আমি সিলেক্ট করলাম। তো সবুজ কালারের কোন কালারটা আসছে, এইখানে যে সার্কেলটা আছে এইটার ভিতরে নিচে যে কালারটা পাচ্ছে সেটা দেখাচ্ছে। তো আমি যদি আরও লাইট কালার চাই তাহলে যে উপরের দিকে নিয়ে আসবো, তাহলে যে লাইট কালার পাচ্ছি, নিচের দিকে যদি নিয়ে আসি আস্তে আস্তে এটা ডার্ক কালার হচ্ছে। তো সবুজ কালারের কোন কালার ভেরিয়েন্টটা চাচ্ছি সেটা আমাকে আবার এখান থেকে দেখা দিতে হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কালারগুলোকে বের করতে পারবো বা আমাদের পছন্দ মতো কালারগুলোকে নিয়ে আসতে পারবো। আবার অনেক সময় কালারের কোড দিয়ে দিবে ক্লায়েন্ট, তো কালারের কোড যদি দেয় সেক্ষেত্রে আপনি কালারের কোডটা এখানে বসায় দিবেন। কালারের কোড মুখস্থ করার কোনো বিষয় না, কারণ 1 কোটি প্লাস অর্থাৎ 1.5 কোটির উপরে কালার আছে এবং প্রত্যেকটা কালারের আলাদা আলাদা কালারের কোড আছে। তো এগুলো আসলে মানে মুখস্থ করার কোনো বিষয় না, এগুলো জাস্ট আপনাকে বিভিন্ন জায়গা থেকে কালার পিক করে আপনাকে কালারগুলোর কোডগুলো সংগ্রহ করতে হবে। তো সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো এখন আমি জাস্ট এই কালারটা সিলেক্ট করে দিয়ে ওকে করলাম। তো এখন ফরগ্রাউন্ডে এই কালারটা চলে আসছে। আমি যদি এখন অল্টার ডিলিট দিই দেখেন সবুজ কালার চলে আসছে। আমি এখন চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে নীল কালার বা ব্লু কালার অ্যাপ্লাই করব। তো সেই ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করলাম, সেম ওই আগের জিনিসটাই আসছে কালার পিকার, তবে এটা কার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের। তো এখন আমি এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করলাম এবং ব্লু কালারের কোন কালারটা আমি চাচ্ছি, লাইট ডিপ, তো সেটা আমাকে এখন এখান থেকে দেখাই দিতে হবে। তো দেখাই দিলাম, এরপরে ওকে যে কালারটা চলে আসছে। এরপরে অল্টার ডিলিট, আর এটার ক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল ডিলিট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য কন্ট্রোল ডিলিট ব্যবহার করতে হবে। তো এই যে এখন কালার কিন্তু চলে আসছে। তো এইভাবে আমরা কালার অ্যাপ্লাই করতে পারছি। আর আরেকটা ওয়ে হচ্ছে আমরা এডিট মেনুর ভিতরে এখানে একটা ফিল নামে একটা অপশন পাবো, এখান থেকেও আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো। তো সেটাও একটু দেখেন। তো ফিলের ভিতরে আমি যদি ক্লিক করি, ফিলের ভিতরে ক্লিক করার পরে এই যে এরকম একটা বক্স আসবে, তারপরে এখানে কন্টেন্টস অর্থাৎ আমরা এই কি করতে যাচ্ছি, আর এখানে অনেকগুলো কাজ আছে। তো আমরা এখান থেকে কালার দিতে যাচ্ছি, তো কালার সিলেক্ট করে এখানেও এই যে ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার দুইটা অপশন আছে, অর্থাৎ এই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এই দুটা নাম এখানেও দেওয়া আছে। তো আমরা যদি চাই যে না ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ছাড়া এগুলো আমি চেঞ্জ না করে অন্য আরেকটা কালার আমার এই ডকুমেন্টে অ্যাপ্লাই করব বা ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে আমি কালারটা সিলেক্ট করব। কালারটা সিলেক্ট করার পরে এখানে আমাকে এই যে কালার পিকারের বক্সটা নিয়ে মানে সামনে দিবে। তারপর এখান থেকে আমরা যে কালারটা চাই সেই কালারটা আমরা সিলেক্ট করে দিয়ে ওকে করলে, তারপরে যে এখানে ওকে করলে আমাদের এই যে ডকুমেন্টের কালারটা চেঞ্জ হয়ে গেল। আমি সাদা কালার সিলেক্ট করছি, পুরো ডকুমেন্টটা আবার সাদা হয়ে গেল। তো এইভাবে আমরা কালারটা অ্যাপ্লাই করতে পারছি, অর্থাৎ ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো। পাশাপাশি হচ্ছে এডিট থেকে যে ফিলের ভিতর থেকেও আমরা কালারটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, যেখানে কালার যদি চাই কালারে ক্লিক করলাম, কোন কালার সেই কালারটা সিলেক্ট করে ওকে, এবং এখানে ওকে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে কালার অ্যাপ্লাই, এবং ফিল থেকে কিভাবে আমরা কালার অ্যাপ্লাই করব সেই বিষয়টা আমরা দেখলাম। আচ্ছা, আর এই ফিলের নিচে আরেকটা অপশন ছিল স্ট্রোক।
তো স্ট্রোকটা আরেকটু পরে আমি দেখাবো, কারণ এটার জন্য আমাদেরকে আগে সিলেকশনের কিছু ব্যবহার বুঝতে হবে। তো তারপরে হচ্ছে আমরা স্ট্রোক কি জিনিস বা স্ট্রোকটা কিভাবে দিব সেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, এখন আমরা আসি লেয়ার প্যানেলের কাজটা কি সেটা একটু দেখাই। আছেন সবাই? মাঝে মধ্যে একটু জিজ্ঞাসা করতে হয়, না হলে আছেন কিনা জি ভাই, বুঝতে আছি। পারবো না। হ্যাঁ, হ্যাঁ আছি আছি। ভাই, আচ্ছা আছি। ঠিক আছে। যদি কোনো কোশ্চেন থাকে বুঝতে না পারেন সেটাও একটু মাথায় রাখবেন বা জিজ্ঞাসা করবেন, হ্যাঁ, যদি কোনো কিছু বুঝতে না পারেন। আচ্ছা, তো এখন আমরা দেখবো হচ্ছে লেয়ার প্যানেলের বেসিক ভাই কিছু। এখন কি জিজ্ঞাসা করা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই এখানে ফরগ্রাউন্ড কালার এন্ড ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, গুড কোশ্চেন। এটা আমি অপেক্ষা করতেছিলাম যে এরকম কোনো কোশ্চেন আসে কিনা, না আসলেও আমি এটা ব্যাখ্যা করে দিতাম পরে। তো যাই হোক, একটু পরে জিনিসটা আর একটু ক্লিয়ার করে আমি বুঝাই দিব। এখানে জাস্ট এতটুকু এখন মাথায় রাখো যে এটা হচ্ছে দুইটার নাম, প্রত্যেকটা অপশনের এখানে নাম দেওয়া আছে। যেমন এটার নাম হচ্ছে যে মুভ টুল, এই যে এখানে দেখো মুভ টুল লেখা। পরেরটা যদি সিলেক্ট করি এখানে প্রত্যেকটার নামে যেরকম দেওয়া আছে। তো এরকমই এইটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, উপরেরটার নাম ফরগ্রাউন্ড কালার, নিচেরটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। জাস্ট এইটা হচ্ছে নাম হিসাবে যদি চিন্তা করো, তাহলে আর ওই মানে ফরগ্রাউন্ড বলতে উপরের কালার আর ব্যাকগ্রাউন্ড বলতে নিচের কালার, ওই কনসেপ্টটা আর এখানে কাজ করবে না। মানে এখানে আমরা যে কোনো ক্ষেত্রেই আমরা ফরগ্রাউন্ড হোক ব্যাকগ্রাউন্ড হোক আমরা কালার দিতে পারবো। তো আমি প্র্যাকটিক্যাল কিছু কাজ যখন করতে যাব তখন জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যদি এখনো এটার মানে কনসেপ্টটা ক্লিয়ার না হয়, কাজ যখন আমি করব মানে আজকে যেই টুলসগুলো ব্যবহার করে হোমওয়ার্ক যেটা দেখাবো, হোমওয়ার্ক করতে গেলে তখন এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, বা আরেকটু পরে আমি আরেকটু ভালো করে ব্যাখ্যা করে দিচ্ছি। তো আপাতত শুধু মনে রাখো যে দুইটার নাম, প্রত্যেকটারই যেহেতু নাম আছে, এখানেও একটা নাম হচ্ছে ফরগ্রাউন্ড, একটা নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা লেয়ার প্যানেলের ব্যবহারটা কিভাবে করা যায়, বা লেয়ার প্যানেলটা আসলে কি, বা এটার আসলে কি কাজ। আমরা বেসিক কিছু জিনিস আমরা লেয়ার প্যানেল সম্পর্কে এখন একটু দেখব। তো লেয়ার এটা ফটোশপে খুবই ইম্পর্টেন্ট একটা প্যালেট। তো এটা হচ্ছে যদি এখানে না থাকে, এটা ডিফল্টভাবে থাকবে, এখানে ফটোশপটা ইনস্টল করলে এখানে এটা থাকবে। অন্য কিছু থাকুক আর না থাকুক, লেয়ারটা থাকবে। আর এটা যদি এখানে নাও থাকে, এটা পাবেন হচ্ছে উইন্ডো মেনুর ভিতরে যে লেয়ার্স। তো এখানে ক্লিক করলে এই যে লেয়ার প্যালেটটা চলে আসবে। তো লেয়ার প্যালেটটাতে স্বাভাবিকভাবে আপনারা এখানে পাবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড নামে একটা লেয়ার থাকবে, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড নামে একটা লেয়ার সবসময় থাকবে। তো আমরা যখন কোনো একটা কাজ করতে যাব, তখন আমাদেরকে যে কাজটা করতে হবে যে প্রত্যেকটা অবজেক্ট তৈরি করার জন্য আমাদেরকে আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করে নিতে হবে। তো লেয়ার ক্রিয়েট করার জন্য আমরা এই যে লেয়ার প্যানেলের নিচের দিকে যদি একটু খেয়াল করি, এখানে একটা প্লাস সাইন, একটা চারিদিকে একটা মানে বক্স, এর ভিতরে প্লাস সাইন দেখা যাচ্ছে। তো এটার নাম হচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার। তো এখানে ক্লিক করলে যেরকম একটা লেয়ার তৈরি হবে, লেয়ার 1, তারপর আবার যদি দেই লেয়ার 2, আবার যদি দেই লেয়ার 3। তো প্রত্যেকটা অবজেক্টের জন্য আমাদের লেয়ার তৈরি করতে হবে। তো আমরা এখন লেয়ারটা তৈরি করে আমরা একটা কাজ করে দেখব। যেমন ধরেন আমি একটা লেয়ার নিচ্ছি, তারপরে এখানে আচ্ছা সিলেকশন করে দেখাচ্ছি, সিলেকশন টুল দিয়ে আমি একটু পরে দেখাচ্ছি। তো এখন দেখেন এই যে লেয়ারটা আমি যে নিলাম, লেয়ারটা নেওয়ার পরে এখানে কালার অ্যাপ্লাই করলাম। তো এটা আলাদা একটা লেয়ারে থাকার কারণে আমরা এটাকে এইভাবে মুভ করতে পারবো, ঠিক আছে? মুভ টুলের ব্যাপারটা একটু পরে দেখাচ্ছি, তবে মুভ টুল দিয়ে আমরা এইভাবে মুভ করতে পারতেছি। বাট এটা যদি আমার এই ব্যাকগ্রাউন্ড নামে এই লেয়ারটাতে যদি আমি কালারটা অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে কিন্তু আর এটা মুভ করা যাবে না। আর মুভ করলেও তখন আপনার এই পুরাটা জুড়ে মুভ হবে, অর্থাৎ শুধুমাত্র এই কালারটাকে যে আমি মুভ করব সেটাও করা যাবে না, কারণ তখন দেখা যাবে যে আপনার এই ব্যাকগ্রাউন্ডের এই কালারটা সহ মুভ হবে। তো এইটার জন্য আমরা যে কাজটা করব, যে প্রত্যেকটা অবজেক্টের জন্য একটা করে লেয়ার তৈরি করে নিব। তো লেয়ারটা বোঝার জন্য মানে ভালো হবে হচ্ছে আমাদের যে পরের বিষয়টা যখন আমরা দেখবো, এই যে যেমন সিলেকশন টুলের কিছু কাজ করতে গেলে এই লেয়ার প্যানেলটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমরা সিলেকশন টুলটা একটু দেখি। এই মুভ টুলের ডান পাশে আছে হচ্ছে সিলেকশন টুল। তো এখানে 4টা টুল আছে, আমরা রাইট মাউস ক্লিক করলে এই ভিতরের টুলসগুলো দেখতে পাবো। তো প্রথম যে টুলটা আছে এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল। এই টুলটার কাজ হচ্ছে যে ক্লিক করে ড্র্যাগ করলে এইভাবে সিলেকশন তৈরি করা যায়। তো এখানে একটা বিষয় একটু খেয়াল করেন, আমি যখন ফরগ্রাউন্ড থেকে বা ব্যাকগ্রাউন্ড থেকে কালার অ্যাপ্লাই করলাম, তখন পুরো ডকুমেন্ট জুড়ে কালারটা চলে আসে, মানে পুরো পেজটার কালার চেঞ্জ হচ্ছে। বাট আমি যদি চাই যে না নির্দিষ্ট একটা জায়গায় আমি কালার চেঞ্জ করব,
সেই ক্ষেত্রে আমাকে ওই জায়গাটা সিলেকশন করতে হবে, অর্থাৎ ওই এরিয়াটাকে সিলেক্ট করে দেখাই দিতে হবে যে আমি এইখানে এইরকম একটা শেপ করে সেখানে আমি কালার চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো সিলেকশন টুল এখানে আছে। তো আমরা ফার্স্টে আজকে দেখবো হচ্ছে যে রেক্টেঙ্গুলার টুল এবং এর ভিতরকার এই যে টুলস আর এখানকার কিছু টুলস দেখব। তো এখানে রেক্টেঙ্গুলার টুল দিয়ে শুধুমাত্র চার কোণা সিলেকশনগুলো করা যাবে। এই টুল দিয়ে আমরা কোনো গোলাকার সিলেকশন করতে পারবো না, এবং ক্লিক করে যখন আমরা ড্র্যাগ করতেছি তখন যতটুকু আমি ক্লিক করে ড্র্যাগ করব তত বড় এরিয়া জুড়ে এটা সিলেকশন তৈরি করবে, ঠিক আছে। আর সিলেকশন করার পরে এখন আমি যদি ফরগ্রাউন্ডের যে কালারটা আছে অল্টার ডিলিট সেটা যদি দেই তাহলে দেখেন ওই কালারটা চলে আসছে, অর্থাৎ ফরগ্রাউন্ডের কালারটা আসছে। এবং কোন জায়গাতে আসছে পুরো ডকুমেন্টে কিন্তু আসে নাই, শুধুমাত্র ওই সিলেকশন এরিয়ার ভিতরে। তো সিলেকশন এরিয়ার ভিতরে কেন আসলো, কারণটা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাক্টিভ জায়গা, অর্থাৎ এই অ্যাক্টিভ জায়গাতে আমি কালার দিলাম তখন ওইখানে এটা অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। তো সিলেকশন না থাকলে পুরোটাতেই কিন্তু কালারটা চলে আসে। তো এই হচ্ছে সিলেকশনের কাজ। তো এখন এই যে আমি অবজেক্টটা তৈরি করতে যাচ্ছি, তো এটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, একটা লেয়ার নিয়ে নিতে হবে। আমি একটু আন্ডু করলাম, আন্ডু রিডুটাও আমি একটু পরে দেখা দিব আন্ডু রিডু কীভাবে করবেন। তো একটা লেয়ার নিতে হবে। তো লেয়ার নেওয়ার জন্য এখানে ক্রিয়েট নিউ লেয়ার এই বাটনে ক্লিক করলাম, তারপরে আমি এখানে অল্টার ডিলিট দিয়ে ফরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এরপরে এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করতে হয়। তো ডিসিলেক্ট করার জন্য হচ্ছে জাস্ট বাইরে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা সিলেকশনটা চলে যাবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল। এটার সিলেকশনটা হচ্ছে গোল সিলেকশন তৈরি করবে, ঠিক আছে। এখানে দেখেন ছোট ছোট আইকন দিয়ে বোঝাই দিচ্ছে। প্রথমটা চারকোনা আইকন, পরেরটা হচ্ছে গোল আইকন। তো এটা দ্বারা হচ্ছে এই যে এরকম আপনার সার্কেল আকারের যে শেপগুলো আছে বা সিলেকশনটা আছে সেটা করবে। তো আপনি এইভাবে চাইলে মোটা চিকন যেভাবে করবেন, মানে এটা গোল হবে, বাট এটা দিয়ে চারকোনা আবার করা যাবে না। তো এখন যদি আমরা পুরোপুরি একটা সার্কেল করতে চাই, অর্থাৎ সব দিকের রেশিওটা সমান থাকবে, সেই ক্ষেত্রে ক্লিক করে যখন ড্র্যাগ করব তখন শিফট প্রেস করে নিব, ঠিক আছে। শিফট প্রেস করলে তখন এই জিনিসটা সমান থাকবে, মানে চারদিকটা একেবারে অ্যাকুরেট থাকবে, উইথ এবং হাইটটা সব দিকে এক সেম থাকবে। তো সেই ক্ষেত্রে শিফট প্রেস করতে হবে। আর এইখানে ক্লিকটা ছাড়ার ক্ষেত্রে আগে ক্লিকটা ছাড়বো পরে শিফটটা ছাড়বো। আমি যদি আগে শিফট ছেড়ে দেই পরে ক্লিক ছাড়ি তাহলে কিন্তু এই যে এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যখন পারফেক্ট একটা সার্কেল করব তখন প্রথমে হচ্ছে আমরা শিফটটা ছাড়বো, তারপরে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ক্লিকটা ছাড়বো, তারপরে হচ্ছে শিফট ছাড়বো। তো এখন এটার জন্য আমি আলাদা আরেকটা লেয়ার নিচ্ছি, আলাদা একটা লেয়ার নিলাম। এখন এখানে আমি লাল কালার অ্যাপ্লাই করব। তো লাল কালার আমার ফরগ্রাউন্ড কালারেও নাই, ব্যাকগ্রাউন্ড কালারেও নাই। এখন এই ক্ষেত্রে কোনটা থেকে আমি নিয়ে আসব, তো স্বাভাবিকভাবেই আপনাদের মানে যদি এটাকে আপনারা নাম হিসাবে যদি না চিন্তা করেন যে ফরগ্রাউন্ড মানে উপরের কালার, ব্যাকগ্রাউন্ড নামে মানে মানে হচ্ছে নিচের কালার, যদি আপনি এই হিসাবে যদি চিন্তা করেন তাহলে আপনারা বলবেন যে এখন ফরগ্রাউন্ড থেকে কালারটা নিয়ে আসতে হবে। তা কিন্তু না, কারণ আমি আগেই বললাম যে এটা হচ্ছে জাস্ট নাম। আমাদের যখন যেখানে মানে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমরা কালার দিতে পারবো, ঠিক আছে। তো এখন এটা যেহেতু উপরে, অর্থাৎ সবুজের উপরে লাল দিব, তাই বলে আমাকে যে ফরগ্রাউন্ডের কালারটা মানে লাল কালারটা চুজ করতে হবে তা না। আমি যদি ব্যাকগ্রাউন্ড থেকেও লালটা সিলেক্ট করে দিই কোনো সমস্যা নেই, ঠিক আছে। যে আমি এখন লালটা সিলেক্ট করে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার থেকে, তারপর আমি কালার দিলাম, এই যে কালার হয়ে গেল। আচ্ছা, তো জাস্ট এটা নাম হিসাবে চিন্তা করলে কিন্তু এই জটিলতাটা আর থাকে না। তো এখন এই যে দুইটা আলাদা আলাদা লেয়ার থাকার কারণে সুবিধাটা হচ্ছে আমরা এই যে মুভ টুল দিয়ে এগুলোকে আমরা মুভ করতে পারবো, ঠিক আছে। এটাও মুভ করা যাচ্ছে, পাশাপাশি এটাও মুভ করা যাচ্ছে। এবং যদি আমরা দুইটাকে একসাথে মুভ করতে চাই, মানে দুইটা অবজেক্টকে একসাথে মুভ করতে চাই, তাহলে দুইটা অবজেক্টকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ দুইটা লেয়ারকে সিলেক্ট করে নিতে হবে। আর এই দুইটা লেয়ারকে সিলেক্ট করার জন্য দেখেন যখন যেই লেয়ারটাকে আমি সিলেক্ট করবো, যেখানে যখন যেটাতে ক্লিক করতেছি তখন কিন্তু সেই লেয়ারটা সিলেক্ট হচ্ছে। এখানে একটু খেয়াল করেন, লালে দিলে লালটা হচ্ছে, সবুজটাতে দিলে সবুজটা হচ্ছে। তো এখন যদি আমি বাইরে ক্লিক করে এভাবে টেনে দেই তাহলে যে দুইটা লেয়ার সিলেক্ট হয়ে গেল। এখন আমি মুভ করলে দুইটা একসাথেই মুভ হচ্ছে। তো এই মুভ টুলের কাজগুলো একটু ভালো করে একটু খেয়াল রাখেন যে এটা দ্বারা আমরা মুভ করতে পারছি, একটা অবজেক্টকে মুভ করা যাচ্ছে, তারপরে একাধিক অবজেক্টকে একসাথে এভাবে সিলেক্ট করে মুভ করা যাচ্ছে। এটার আরও কিছু কাজ আছে, যেমন হচ্ছে কপি করা যায়, অর্থাৎ আমি যদি আরও একটা পতাকা চাই, এটার মানে আরেকটা কপি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা অল্টার প্রেস করে ক্লিক করে ড্র্যাগ করব। মুভ টুল দিয়ে যদি আমরা কোনো একটা অবজেক্টকে কপি করতে চাই তাহলে সেই অবজেক্টের উপরে অল্টার প্রেস করে ক্লিক করে এভাবে ড্র্যাগ করব, তাহলে সেই অবজেক্টের আরেকটা কপি লেয়ার তৈরি হবে।
ঠিক আছে, যেভাবে এই পাশেও একটা লেয়ার কিন্তু চলে আসছে, কালারটা যে আসছে পাশাপাশি লেয়ারও চলে আসছে। আবার এখানে অল্টার প্রেস করে এটাতে ক্লিক করে ড্র্যাগ করলাম, এটাও কিন্তু আরেকটা চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা অল্টার প্রেস করে ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে কপি করতে পারছি। আচ্ছা, আবার কোনো লেয়ার যদি ডিলিট করতে চাই তাহলে কি করব, জাস্ট এই লেয়ারটাকে সিলেক্ট করে নর্মাল ডিলিট বাটন প্রেস করে ডিলিট করতে পারবেন, বা এই যে নিচের ডিলিট বাটন আছে এখানে ক্লিক করে আবার এখানে ইয়েস দিয়ে তারপরে ডিলিট করতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা ডিলিট করতে পারছি। আচ্ছা, তো লেয়ারগুলো যদি একসাথে না থাকে, মানে যদি আলাদা না থাকে, সেই ক্ষেত্রে প্রবলেমটা কি হয় দেখেন। এখন কিন্তু একসাথে আমি দুইটা বিষয়ে দেখাচ্ছি আপনাদেরকে, একটা হচ্ছে লেয়ারের কনসেপ্টটাও বোঝানোর চেষ্টা করছি, পাশাপাশি হচ্ছে এই সিলেকশন টুলগুলোরও ব্যবহার আমরা দেখতেছি। তো এখন আমি লেয়ার টুটা সিলেক্ট করে এখানে আরেকটা সিলেকশন করলাম, করার পরে আমি এখানে কালার দিলাম। তো আমি এখানে সবুজ কালারটা দিলাম, দেওয়ার পরে এখন আমি মুভ টুলটা নিচ্ছি। মুভ টুলের কাজ হচ্ছে যে মুভ করা। তো এখন দেখেন দুইটা অবজেক্ট কিন্তু আলাদা, বাট লেয়ার কিন্তু একটা, অর্থাৎ লেয়ার টুতে আমার দুইটা অবজেক্ট আছে। এখন আমি যদি এই লালটাকে ধরি, এই সবুজটাও কিন্তু মুভ হচ্ছে, বা সবুজটাকে ধরলেও লালটা সহ মুভ হচ্ছে। কারণটা কি? কারণ একটা লেয়ারে দুইটা অবজেক্ট হয়ে গেছে। তো এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা লেয়ার তৈরি করব। তো আজকের যে হোমওয়ার্কটা আছে, যে হোমওয়ার্কটা আমি আপনাদেরকে দেখাই দেব, সেটা করতে গেলে মোটামুটি এই লেয়ার, তারপরে কালার অ্যাপ্লাই, এই জিনিসগুলো মানে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো এই জন্য জাস্ট লেয়ারের ক্ষেত্রে একটা বিষয় একটু খেয়াল রাখবেন যে প্রত্যেকটা অবজেক্টের জন্য একটা একটা করে লেয়ার নিয়ে নিব। আচ্ছা, যদি এরকম ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এটা আনডু করতে পারেন, অথবা এটাকে ডিলিট করে দিতে পারেন। ডিলিট করার জন্য জাস্ট এখানে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলে এইখানে এই জায়গাটা, মানে এই অংশটা ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা, ডিলিট করার জন্য আরও কিছু দেখাচ্ছি একটু পরে। তো আমরা একটু সিলেকশন টুলগুলোর আরেকটু কিছু কনসেপ্ট একটু দেখে নিই। তো এই দুইটার পরে যে দুটো আছে, সিঙ্গেল রো আর সিঙ্গেল কলাম, তো এগুলো দরকার হয় না, এগুলো জাস্ট একটা লাইন তৈরি করে, যেরকম যেখানে একটা ক্লিক করবেন এখানে একটা সিলেকশন তৈরি করে এবং কালার অ্যাপ্লাই করলে কালারটা অ্যাপ্লাই হয়ে যায়। ঠিক আছে, যেরকম একটা হচ্ছে সিঙ্গেল রো, অর্থাৎ এরকম রো ওয়াইজ করবে, একটা হচ্ছে কলাম ওয়াইজ করবে। জাস্ট একটা ক্লিক করলাম, এরপরে কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এই যে এখন এটা চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলাম দিয়ে জাস্ট সিঙ্গেল লাইন তৈরি করতে পারবো। এটা একটা হরিজন্টাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন, এর বাইরে কিছু করা যাচ্ছে না। আচ্ছা, আমরা এখন এটা আবার সিলেক্ট করতেছি। তো এখানে আমরা মূলত এই দুইটা দিয়েই বেশি কাজ করব, অর্থাৎ রেক্টেঙ্গুলার আর একটা হচ্ছে ইলিপ্টিক্যাল। আচ্ছা, এরপরে আরও কিছু এখানে সিলেকশন টুল আছে, যেমন লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। তো এর মধ্যে লেসো টুলটার ব্যবহার আর পলিগনাল লেসো টুলটার ব্যবহারটা দেখাচ্ছি। যেমন হচ্ছে লেসো টুলের কাজ হচ্ছে যে আগের দুটো দেখেন এখানে কিন্তু ফিক্সড করা ছিল, অর্থাৎ একটা হচ্ছে চারকোনা, একটা হচ্ছে গোল। বাট আমার যদি এখন একটা গাছের একটা শেপ তৈরি করতে যাচ্ছি, তো গাছের শেপ তো আর এই রেক্টেঙ্গেল দেওয়া বা ইলিপ দেওয়া তো তৈরি করা যাবে না। তো তখন আমাকে কি করতে হবে, এই লেসো টুলটা ব্যবহার করতে হবে। অর্থাৎ লেসো টুল দিয়ে ফ্রি হ্যান্ড সিলেকশন তৈরি করা যায়। এইভাবে জাস্ট ক্লিক করে আমরা যদি হাত ঘুরিয়ে দিই আর এবং একদম শুরুতে এসে যদি মিলাই দিই তাহলে সেটা সিলেকশন হয়ে যাচ্ছে, এবং কালার অ্যাপ্লাই করলে সেখানে কালার অ্যাপ্লাই হচ্ছে। আর ডিসিলেক্ট করার জন্য আমি একটা ওয়ে দেখালাম যে বাইরে ক্লিক করা, আরেকটা হচ্ছে কন্ট্রোল ডি, অথবা এই যে সিলেক্ট মেনুর ভিতরে যেখানে পাবেন ডিসিলেক্ট, কন্ট্রোল ডি। ঠিক আছে, তো এটা আমরা শর্টকাট কিটা ব্যবহার করব। তো এইভাবে আমরা ইচ্ছা মতো যদি কোনো কালার দিতে চাই, মানে কোনো একটা জায়গা যদি আমার ইচ্ছা মতো আমি পেইন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এইভাবে করব, অর্থাৎ লেসো টুলটা ব্যবহার করব। আচ্ছা, আর পরের যেটা আছে এটা হচ্ছে পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুলটা হচ্ছে পলিগন আকারের সিলেকশন তৈরি করার জন্য। আর এটার ক্ষেত্রে আপনার এভাবে ক্লিক করে করে একটা একটা করে পয়েন্ট তৈরি করে করে তারপরে একদম শুরুতে আরেকটা ক্লিক করলে এটা সিলেকশনে পরিণত হয়। ঠিক আছে, তো এটার সিস্টেমটা দেখেন, আমরা যেখানে একটা ক্লিক করব সেখানে আমার প্রথম পয়েন্টটা তৈরি হবে। যেমন এখানে আমি একটা ক্লিক করলাম, এখানে একটা পয়েন্ট তৈরি হলো, এরপর এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে যতগুলো আমরা ক্লিক করব ততগুলো পয়েন্ট তৈরি হবে বা কোণা তৈরি হবে, এবং শুরুতে এসে মিলাই দিলে সেটা একটা সিলেকশনে পরিণত হয়ে যাচ্ছে। তো এই দুইটা টুল দেখালাম, হচ্ছে লেসো টুল, আর পরেরটা হচ্ছে পলিগনাল লেসো টুল। আর 3 নম্বর যেটা আছে ম্যাগনেটিক লেসো টুল, এটার ব্যবহারটা আপাতত দেখা দরকার নেই, কারণ এটার ব্যবহারটা একদম নাই বললেই চলে। ঠিক আছে, এগুলা আগের মানে ফটোশপের যে আগের ভার্সনগুলো ছিল সেই ভার্সনগুলোতে এটার ব্যবহারটা বেশি ছিল। তো এটার পরে আপডেট যে টুলসগুলো নিয়ে আসছে,
তো এগুলোর কারণে এটার ব্যবহারটা এখন দরকার নাই। ঠিক আছে, তো আপডেট কি? আপডেট হচ্ছে এইখানে আরও কিছু সিলেকশন টুল নিয়ে আসছে। তো এই সিলেকশন টুলসগুলো আমরা পরের ক্লাসে দেখব। তো আজকে হচ্ছে আমরা সিলেকশন টুল এখানে এই 4টা দেখলাম আর এখানকার এই 2টা দেখলাম, টোটাল 6টা সিলেকশন টুল দেখলাম। তো এতগুলো সিলেকশন টুলের কারণটা কি? কারণটা হচ্ছে যে এক এক সময় এক এক ধরনের কাজে এক এক ধরনের সিলেকশন করার প্রয়োজন হয়। ঠিক আছে, এই জন্য মূলত এতগুলো সিলেকশন টুল এখানে দিয়ে রাখছে। আচ্ছা, তো সিলেকশন টুল আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে একটু বলতে পারেন। সিলেকশন টুলটা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি, প্রবলেম নাই। বুঝতে পারছি। কাজ করলে একটু ক্লিয়ার হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, এখন যখন প্র্যাকটিস করতে যাবে তখন মূলত আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। আচ্ছা আচ্ছা, তো আমরা লেয়ার প্যানেল দেখলাম, সিলেকশন টুলটাও দেখলাম, মুভ টুলটার ব্যবহারটাও অলরেডি এর ভিতরে চলে আসছে। এখন এখানে যেটা বাকি ছিল যে স্ট্রোকটা কি, তো স্ট্রোকের জিনিসটা কি একটু দেখেন। আমরা কোনো কালার যদি অ্যাপ্লাই করতে চাই, যেমন ধরেন এখানে আমি একটা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমরা যদি এখন এই বর্ডার দিয়ে কালার দিতে চাই, অর্থাৎ এটার ভিতরে একটা কালার থাকবে এবং সাইড দিয়ে আরেকটা কালার থাকবে। তো সাইডের যে কালারটা থাকে সেটাকে সাধারণত স্ট্রোক কালার বলে। ঠিক আছে, মানে কোনো একটা অবজেক্টের বাইরে বর্ডার যদি দিতে চান সেটাকে মূলত স্ট্রোক আর কি বলে থাকে এখানে। তো এখন এটা আমরা ভিতরের কালারটা দেওয়ার জন্য ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড থেকে যেমন দিতে পারছি, পাশাপাশি এডিট মেনুর ভিতরে ফিল থেকেও কিন্তু দিতে পারছিলাম। তো এই ফিলের সাথে নিচে আছে হচ্ছে স্ট্রোক। তো স্ট্রোকে যদি আমরা ক্লিক করি, তারপর আমরা কোন কালারটা চাচ্ছি এবং উইথটা কত হবে, মানে স্ট্রোকটা কতটুকু মোটা হবে, ফার্স্টে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি যদি 5 পিক্সেল দিই তাহলে 5 পিক্সেল মোটা হবে, যদি আমরা 10 পিক্সেল দিই তাহলে 10 পিক্সেল মোটা হবে, মানে বেশি হবে। আর যদি একদম কম দিতে চাই তাহলে হচ্ছে 1 পিক্সেল, 1-এর নিচে আর আসবে না, 1 পিক্সেলটা হচ্ছে সর্বনিম্ন। আর যদি আপনি বাড়ায় দেন, যত বাড়ায় দেবেন তত এটা মোটা হবে। এবং কোন কালার চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আপাতত যেটা আছে সেটাই রাখলাম। আর এরপরে লোকেশন, অর্থাৎ এই যে বর্ডারটা আসবে, বর্ডারটা কি ভিতরের দিকে আসবে না মাঝখানের দিকে না সাইড মানে বাইরের সাইডে। তো এখানে 3টা অপশন, একটা হচ্ছে ইনসাইড, সেন্টার, আউটসাইড। তো আমরা যদি আউটসাইড দিই তাহলে যে এখন যে সিলেকশনটা আছে এই সিলেকশনের বাইরে কালার আসবে, মানে 5 পিক্সেলটা আসবে বাইরের সাইডে 5 পিক্সেল। যদি আমরা সেন্টারটা সিলেক্ট করি তাহলে এই 5 পিক্সেল ভিতরে 5 মানে 2.5 পিক্সেল থাকবে, বাইরে 2.5 পিক্সেল থাকবে কালার। আর যদি ইনসাইডটা দিই তাহলে কালারটা শুধু ভিতরের দিকে 5 পিক্সেল আসবে। তো আমি একটু দেখাই, এখন 5 পিক্সেল দিলাম হচ্ছে ইনসাইডটা সিলেক্ট করে, তো ওকে দিলাম। এখন আমি জুম করি, দেখেন এই যে সিলেকশনের এরিয়া এর ভিতরের দিকে 5 পিক্সেল কালার আসছে। আমি একটু আন্ডু করলাম, করার পর আবার যাচ্ছি এখান থেকে স্ট্রোক, এখন সেন্টারটা দিলাম, দিয়ে আমি ওকে দিলাম। তাহলে দেখেন এটা ওইদিকে আড়াই এদিকে আড়াই, মানে মাঝখান দিয়ে হচ্ছে আপনার সিলেকশনটা। আবার আন্ডু করে নিচ্ছি, আবার স্টক থেকে আমরা এখন আউটসাইডটা দিব। তো এটা প্রয়োজন অনুযায়ী, আপনার যদি প্রয়োজন হয় যে ভিতরের দিকে দেবেন তাহলে ইনসাইড, যদি বাইরের প্রয়োজন হয় তাহলে হচ্ছে আউটসাইডটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এখন দেখেন সিলেকশনের বাইরে কিন্তু এটা চলে আসছে। আচ্ছা, তো এরপরে কন্ট্রোল ডি দিলাম, এটা ডি সিলেক্ট হয়ে গেল। এখন এই অবস্থায় মানে কন্ট্রোল ডি সিলেক্ট করার আগে যদি আমরা এখন ভিতরে কালার দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা যে কোনো কালার আমরা সিলেক্ট করে কালার দিতে পারবো। যেমন ধরেন আমি এখান থেকে এরকম একটা কালার সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে অল্টার ডিলে দিয়ে কালার অ্যাপ্লাই করলাম। তো এই যে কালারটা চলে আসছে, ভিতরে কালারও আসছে এবং বাইরে একটা বর্ডার কালারও আসছে। তো যদি এটা ইনসাইডটা দেওয়া থাকতো, হ্যাঁ, যেমন আরেকটা করে দেখাই, যেমন ধরেন এখানে একটা সিলেকশন করলাম, স্ট্রোক থেকে আমি ইনসাইডটা সিলেক্ট করলাম 5 পিক্সেল। আচ্ছা, এরপরে লাল কালার এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি, ওকে, এখানে কালারটা আসছে ভিতরে। আচ্ছা, এরপরে আমি এখন ভিতরের দিকে অন্য আরেকটা কালার দিব, অর্থাৎ এই যে ভিতরে এখন এখানে আমি যখন কালারটা দিলাম, ওই আগের স্ট্রোকটা ছিল হচ্ছে ইনসাইড, ইনসাইডের থাকার পরে এখন আমি যখন আবার ফিল কালারটা আমি যখন দিলাম, মানে ভিতরের কালারটা ফিল আপ করলাম, তখন কিন্তু এই বর্ডারের কালারটা দেখা যাচ্ছে না, কারণ বর্ডারটা ছিল ভিতরের দিকে। তো এই জন্য এটা কাজের মানে যেভাবে আপনার দরকার, যদি বাইরে লাগে বাইরে দিবেন বা ভিতরে লাগলে ভিতরে দিবেন। ঠিক আছে, তো এটা মানে প্রয়োজন অনুযায়ী আমরা এটা দিয়ে নিব। আচ্ছা, এখন আমরা আরো কিছু বিষয় একটু দেখি, যেমন আজকে একটা কোশ্চেন করা জি যাবে? জি জি বলেন। ভাই এই যে স্ট্রোকটা কি আমি আগে সিলেক্ট করি বা পরে সিলেক্ট করি, কালারটা কি ব্যাকগ্রাউন্ডে থাকবে সব সময়? যেমন ইনসাইড যেটা দিলেন ভাইয়া, হ্যাঁ আমি যদি আগে ভিতরের কালারটা আগে দিতাম যেটা গ্রিন দিছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ওইটা দেওয়ার পরে যদি আমি স্ট্রোকটা সিলেক্ট করতাম, তাও কি ওইটা ইনসাইডে দিলে কি ভিতরেই থাকতো, হ্যাঁ পিছনে হ্যাঁ দেখা হ্যাঁ যেত না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরেই থাকবে। যেমন আচ্ছা, ধরেন মানে ওইটা এখানে আমি একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে আমি ধরেন এখন এখানে আহ, এই সবুজ কালারটা আমি ভিতরে দিলাম। দেওয়ার পরে আপনার কথা হচ্ছে যে এটা আগে ভিতরেটা দিয়ে দিলাম, তারপরে যদি এখন আমরা স্টকে গিয়ে যদি ইনসাইড দেই, হ্যাঁ ইনসাইডে গিয়ে ধরেন যে লালটা দিচ্ছি, এখন এটা ভিতরেই আসবে। আর ভিতরে আসলে তো ভিতরে আসছে, তবে এখানে মানে আগে যেহেতু আমরা মানে ফিলটা দিয়ে নিছি এর উপর দিয়ে দেখাচ্ছে, বুঝতে পারছেন এখানে? বাট আমরা তাহলে যদি সেই ক্ষেত্রে তো হ্যাঁ ভাইয়া মনে হয় ইনসাইড আউটসাইডের মানে ডিফারেন্সটা কি? মানে আমি যদি এটা আগেই দিই, তো একই তো হইলো মনে হয়। আচ্ছা, এখানে মানে যদি আপনি ধরেন এমন চান যে আপনি পরে কালার দিবেন, পরে কালার দিলে আপনাকে অবশ্যই তখন বাইরের দিকে নিতে হবে। মানে ভিতরের কালারটা যদি আপনি পরে দিতে চান, ফিলের কালারটা, আর যদি ফিলের কালারটা আগে দেন সেই ক্ষেত্রে ভিতরে বাইরে দুই দিকে আপনি নিতে পারতেছেন। আচ্ছা, ঠিক আছে, যদি ভিতরে কালারটা আগে দেন তাহলে ইনসাইড আউটসাইডের মধ্যে কোনো সমস্যা নাই, যেটাই দেন বর্ডারের একটা কালার আসবে। আর যদি আপনি ভিতরের কালারটা পরে দেন সেই ক্ষেত্রে অবশ্যই ওখানে আউটসাইডটা সিলেক্ট করলে আপনি বর্ডারটা পাবেন। আর যদি আপনি শুধু এমনই দরকার হয় যে আপনার ভিতরে কালারই লাগবে না, আপনি শুধু স্টকে একটা কালার দিবেন, হ্যাঁ এমনও তো লাগবে, তো সেই ক্ষেত্রে আপনি শুধু তখন ইনসাইড আউটসাইড যে কোনো একটা দিলে কোনো সমস্যা নেই। দিলাম, তারপরে এখন আমি এইভাবেই রেখে দিলাম এটা, হ্যাঁ এখানে আর ভিতরে আমি কালার দিলাম না। তো এমনও আমাদের কাজ করতে গেলে এই মানে এই ধরনের কাজও প্রয়োজন হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা আরও কিছু বিষয় যেমন দেখবো, সেটা হলো যে মনে করেন আমি এখানে একটা লেয়ার নিলাম, তারপরে কালার অ্যাপ্লাই করলাম, করার পরে এখন এইটাকে আমি ধরেন কয়েকটা ভাগ করব। ভাগ করব বলতে আমি চাচ্ছি যে কোনো একটা জায়গা এখান থেকে মানে বাদ দিয়ে দিব বা ডিলিট করব। তো সেই ক্ষেত্রে আমরা সিলেকশন টুল দিয়ে ওই জায়গাটা ধরেন যে সিলেকশন করে আমি যদি ডিলিট দিই, যেমন এখন এই যে সিলেকশন করলাম, ঠিক আছে, সিলেকশন করে এখন এই যে লেয়ারটা সিলেক্ট আছে এই অবস্থায় যদি আমি ডিলিট বাটন প্রেস করি তাহলে আমার এই লেয়ারের এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এই অংশটুকু ডিলিট হয়ে গেল। আচ্ছা, এটা একটা আমি এর উপরে সার্কেল করে নিচ্ছি, আলাদা একটা লেয়ার নিলাম এবং কালার অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এখন দেখেন, এখন আমি এই যে সিলেকশন করলাম, এখন যদি ডিলিট প্রেস করি কোনটা ডিলিট হবে, লালটা না সবুজটা? লালটা ভাই, লালটা, লালটা। হ্যাঁ লালটা। কেন? কারণটা হচ্ছে যে লালের যে লেয়ারটা আছে সেটা সিলেক্ট করা আছে। ঠিক আছে, তো আমরা যদি লেয়ার ওয়ানটা সিলেক্ট করে দিই তাহলে কি ডিলিট হবে, লালটা হবে না সবুজটা? সবুজটা। এখন সবুজটা হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে আমার লালের উপর দিয়ে সিলেকশনটা, বাট এইখানে মানে উপর দিয়ে দেখা যাচ্ছে ঠিকই, বাট কাজটা হচ্ছে মূলত লেয়ারের সাথে, মানে লেয়ার যেটা সিলেক্ট করা আছে সেইটাতে ডিলিট হচ্ছে। এখন যদি আমি এখানেও ডিলিট দিই তাহলে এটাও ডিলিট হয়ে গেল। ওকে, ওকে ভাই। আচ্ছা, আমাদের এর সাথে আরো কিছু অ্যাড করতে হবে, যেমন হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, আরেকটা হচ্ছে আনডু রিডু। ঠিক আছে, এই দুটা বিষয় আজকে মানে প্রথম ক্লাসে লাগবেই, মানে আজকে হোমওয়ার্ক যেগুলো আছে ওগুলো দেখাতে গেলে এই জিনিসগুলো লাগবে, তো ওগুলো একটু আমি লিখে নিলাম। আচ্ছা, তো এখন যদি আমি এমন করি যে এখানে একটা করলাম, তারপরে যদি ডিলিট দিই, এখন কি ডিলিট হবে একটু বলেন দেখি। এখন কি, এখন তো সবুজ, এখন সবুজের উপর দিয়ে আছে, সবুজ কি ডিলিট হবে না হবে না? হবে না, হবে না সবুজ। হবে না, কারণটা কি, এখানে লেয়ার কিন্তু সিলেকশন করার একটাও সিলেক্ট করা নাই। মানে সিলেকশন এখানে আমি ডকুমেন্টের ভিতরে সিলেকশন করছি বাট লেয়ার সিলেক্ট করা নাই, তো যার কারণে কোনো কিছুই ডিলিট হবে না। ঠিক আছে, তো ডিলিট করতে চাইলে আমাকে লেয়ারটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, তারপর আমরা যদি এখন এই ধরনের কোনো একটা ইয়ে করি, যেমন ধরেন আমি এরকম একটা সিলেকশন করলাম, করার পরে এখন যদি আমি এখান থেকে ডিলিট দিই তাহলে কিন্তু এই যেরকম একটা মানে ওই অংশটুকু জায়গা জুড়ে ডিলিট হয়ে গেল। আবার যদি এই লেয়ারটা সিলেক্ট করে ডিলিট দিই তাহলে ওইভাবে কিন্তু এটা ডিলিট হয়ে যাচ্ছে। তো জাস্ট ডিলিটের বিষয়টা আমি দেখাচ্ছি কারণ আমাদের মানে কাজ করতে গেলে এই জিনিসগুলোও লাগবে, অর্থাৎ একটা
পুরো একটা ইয়ে থেকে, অর্থাৎ একটা অবজেক্ট থেকে যদি কোনো একটা জায়গা আমরা যদি ডিলিট করতে চাই, পুরোটা ডিলিট করব না, নির্দিষ্ট অল্প কিছু জায়গা ডিলিট করতে চাইলে সেই জায়গাটা সিলেক্ট করে আমরা ডিলিট করতে পারি। আচ্ছা, এখন আনডু রিডুর যে বিষয়টা ছিল সেটা একটু বলি। আনডু রিডুর জন্য আমরা এই যে এডিট মেনুর ভিতরে পাচ্ছি হচ্ছে আনডু ডিলিট লেয়ার হচ্ছে কন্ট্রোল জেড, আর রিডুর জন্য হচ্ছে কন্ট্রোল শিফট জেড। ঠিক আছে, কন্ট্রোল যেটা হচ্ছে আনডু, অর্থাৎ এখানে আমি জাস্ট কয়েকটা স্টেপ একটু করতেছি। আমি জাস্ট এখানে কয়েকটা স্টেপ করলাম। এখন যদি আমি কন্ট্রোল জেড দেই তাহলে একটা একটা করে পিছনের দিকে ব্যাক করতেছে। আর রিডু করার জন্য মানে পিছন থেকে আবার সামনের দিকে নিয়ে আসার জন্য কন্ট্রোল শিফট জেড। কন্ট্রোল শিফট জেড দিলে এই যে আস্তে আস্তে এটা আবার ব্যাক করতেছে। ঠিক আছে, কন্ট্রোল অল্টার জেড যদি মানে কন্ট্রোল অল্টার জেডটা ছিল হচ্ছে আগের ভার্সনগুলোতে CS6 পর্যন্ত, CS6 আর সিসির আগের ভার্সনেও ছিল, অর্থাৎ 17-র যে ভার্সনগুলো ছিল সেটা তো মেবি অল্টার জেডটা ছিল, মানে কন্ট্রোল অল্টার জেডটা হচ্ছে আনডু হয়। আর আপডেট যে এখন বর্তমানে তো 20-21-এর ভার্সনগুলো চলতেছে, তো এইটাতে আমরা কন্ট্রোল জেড দিলে আনডু হবে। ঠিক আছে, কন্ট্রোল জেড দিলে একটা একটা করে যতবার দিবেন পেছনের দিকে ব্যাক করবে। তো এটারও একটা লিমিট আছে, মানে ব্যাক করতে করতে যে 100 স্টেপ যাবে তা না। হ্যাঁ, এখানে 20 স্টেপ পর্যন্ত লিমিট দেওয়া আছে, মানে 20 স্টেপ পর্যন্ত ব্যাকে যাবে। আপনি চাইলে লিমিটটাকে বাড়ায় নিতে পারেন। তো আপাতত দরকার নেই 20 স্টেপ যাওয়া, মানে এটা অনেক কিছু। তো আমরা এই যে যদি বাড়াতে চাই যে এখানে প্রিফারেন্সের ভিতরে এখানে থাকে, তো দরকার নেই এটা। আচ্ছা, তো এই হচ্ছে আনডু আর রিডু। ভাই কন্ট্রোল ওয়াই দিলে কি রিড হয়? না, এক্সেলে কন্ট্রোল যেমন ওয়াই দিলে কন্ট্রোল redo ওয়াই হয় দিয়ে না। করি আর কি। কোথায়? এক্সেলে কাজ করলে না, তখন না, না। কন্ট্রোল ওয়াই দিলে রিড। না, এখানে কন্ট্রোল ওয়াই দিলে আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে আপনার এই কালার মোডটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা মানে আমরা যে কালার মোডটা নিচ্ছি যে 8GB না, আমাদের এই যে 8GB কালার মোড, কন্ট্রোল ওয়াই দিলে এটা CMYK তে কনভার্ট হয়ে যায়। এই যে দেখেন CMYK চলে আসছে। ঠিক আছে, আচ্ছা আর এটা পাবেন হচ্ছে ইমেজ মেনুর ভিতরে, এই যে এখানে আছে। অর্থাৎ আমরা যদি এখন কন্ট্রোল ওয়াই দেই তাহলে কালার মোডটা, আচ্ছা এখানে এটা চেঞ্জ হয় না, বাট এই যে এখানে CMYK টা চলে আসছে। তো কন্ট্রোল ওয়াই শর্টকাট কি, এখানে অন্য কাজ আর কি। আচ্ছা, এখন ফ্রি ট্রান্সফর্মটা কি সেটা একটু দেখি। ফ্রি ট্রান্সফর্মের জন্য আমি একটা সিলেকশন করে নিচ্ছি, একটা লেয়ার নিয়ে নিলাম, কালার অ্যাপ্লাই করলাম। ফ্রি ট্রান্সফর্মটা হচ্ছে কন্ট্রোল টি। এডিট মেনুর ভিতরে আমরা যে এখানে আসলে পাবো ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিলে যেরকম একটা বাউন্ডিং বক্স চলে আসবে। তো এই বক্সটা দিয়ে আমরা কি কাজ করতে পারবো? কয়েকটা কাজ আছে। একটা কাজ হচ্ছে এই বক্সটাকে আমরা টেনে বড় ছোট করতে পারবো, মানে এই কর্নারগুলোকে ধরে আমরা বড় করতে পারবো। ঠিক আছে, যে অবজেক্টটাকে এভাবে বড় করতে পারতেছি, বড় করতে পারবো, ছোট করতে পারবো। তো যখন আমরা ক্লিক করে এভাবে ড্র্যাগ করব, তো এই ক্ষেত্রে একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, সেটা হলো যদি আমি এটার রেশিওটা যদি আমি ঠিক রাখতে চাই, মানে এটার উইথ এবং হাইটটা যদি যা ছিল তাই রাখতে চাই, সেক্ষেত্রে ক্লিক করে ড্র্যাগ করার সময় শিফট প্রেস করতে হবে। আমি কিন্তু মানে ক্লিকটা যে করছি এখনও ক্লিকটা ছেড়ে দেই নাই। তো এই অবস্থায় যদি আমি শিফট প্রেস করি তাহলে বড় ছোট করতে গেলে ওইটার রেশিওটা ঠিক থাকবে। শিফট ছাইড়ে দিলে এটা ইচ্ছে মতো করা যাবে। ঠিক আছে, তো যদি প্রয়োজন হয় শিফট ধরার তাহলে শিফট ধরবেন, যদি প্রয়োজন হয় যে না শিফট ছাড়াই কাজ করা লাগবে তাহলে শিফট ছাড়া কাজ করবেন। এটা এক এক সময় এক একটা লাগবে। তাহলে আমরা প্রথমে যে কাজটা মানে দেখলাম সেটা হচ্ছে এভাবে আপনার বড় ছোট করা যাচ্ছে, অর্থাৎ স্কেল করা যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় আরেকটা কাজ হচ্ছে রোটেট করা যায়। তো এটার ক্ষেত্রে রোটেট করলে কিছুই বোঝা যাবে না, এখানে ঘুরতেছে কিছুই বোঝা যাচ্ছে না, কারণ পুরোটাই একটা সার্কেল, এটা বোঝা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আলাদা আরেকটা শেপ করে নিতে হবে। যেমন এখানে আমি আরেকটা নিলাম, নিয়ে আমি এখানে কালার অ্যাপ্লাই করলাম। এখন এটার ক্ষেত্রে কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমি যদি এখন চাই যে এটা এরকম লম্বা আছে, এরকম আরো বড় করব, বড় করতে পারতেছি। হ্যাঁ, আবার চাইলে এরকম ছোট করতে পারতেছি। আবার যদি এটাকে ঘোরাতে চাই, রোটেট করতে চাই, তাহলে কি করব, এই যে কোনো কর্নারে বাইরে যদি মাউসটাকে রাখি তাহলে যেরকম ডবল অ্যারো একটা বাঁকা একটা সাইন দেখাচ্ছে, এটাকে জাস্ট ধরে যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করি তাহলে যেরকম করে রোটেট করা যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা এই জিনিসটাকে রোটেট করতে পারবো। তো কন্ট্রোল টির আরও কিছু কাজ আছে, সেগুলো আমরা পরে দেখবো। আপাতত স্কেল করা এবং রোটেট করা এই দুটা জিনিস মাথায় রাখেন, একটা হচ্ছে স্কেল করলাম আর একটা হচ্ছে রোটেট করলাম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে
আমরা যখন একটা অবজেক্ট যখন তৈরি করে ফেললাম, এই অবজেক্টটাকে যদি আমি পুনরায় সিলেকশন করতে চাই, অর্থাৎ এখানে তো সিলেকশন করে কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমি চাচ্ছি যে না এইটাকে আবার সিলেকশন করব বা এইটাকে আবার সিলেকশন করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে এই লেয়ারের যেই থাম্বনেলটা আছে এখানে এসে কন্ট্রোল প্রেস করে ক্লিক করব, তাহলে ওই লেয়ারের ওই অবজেক্টটা সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, যে কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলাম, এই যে বক্সের ভিতরে কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে এই যে এটা সিলেকশন হয়ে গেল। তো এখন সিলেকশন করার যে কারণে আপনি করবেন, কালার চেঞ্জের জন্য করতে পারেন, কোনো কিছু ডিলিট করার জন্য করতে পারেন। তো এরপরে যেটা দরকার সেটা আপনি করবেন। তো আমি ধরেন এখন এখান থেকে নিচের লেয়ারটা সিলেক্ট করে, অর্থাৎ সার্কেলের লেয়ারটা সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করলাম, তারপরে হচ্ছে আমি লেয়ারটা ডিসিলেক্ট করে দিচ্ছি সিলেকশনটা। তো এই ক্ষেত্রে কি হলো, এইখানকার এই জায়গাটাও কিন্তু কেটে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা এই জিনিসটুকু কেটে ফেলতে পারলাম। তো এভাবে আমরা প্রয়োজন মতো অনেক কিছুই করতে পারবো। এই লেয়ার যদি আলাদা আলাদা থাকে বা সিলেকশনগুলো যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, তাহলে অনেক কিছু মানে করা যাবে। তো এখন ফাইনালি হচ্ছে আমরা সেভ করে দেখব, তারপর হচ্ছে আমাদের হোমওয়ার্কের জন্য যেই কাজটা সেটা আমরা দেখব। তো আমি এতক্ষণ যে পতাকাটা তৈরি করলাম, লাস্ট আরেকবার এটাকে তৈরি করে আমি সেভ করে দেখাচ্ছি। তো সেভ করার জন্য আমি জাস্ট এখানে দুইটা লেয়ার নিলাম, দুইটা লেয়ারে একটা সবুজ একটা লাল একটা পতাকা তৈরি করলাম, বাংলাদেশের পতাকা। এখন আমি ফাইল থেকে সেভ বাটনে ক্লিক করব, অথবা কন্ট্রোল এস হচ্ছে শর্টকাট কি, এটা সব জায়গাতেই সেভ করার শর্টকাট কি একই থাকে। তো কন্ট্রোল এস বা সেভ দিলাম, দেওয়ার পরে এখন এই যে ফাইল নেমটা কিন্তু আমরা ওই যে শুরুতে দিতে পারতাম, বাট এখনও আবার দেওয়ার অপশন আসছে, আপনি চাইলে এখনও দিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখন ফ্ল্যাগ নামে সেভ করলাম, তারপরে সেভ অ্যাজ টাইপ। তো এইখানে হচ্ছে আমরা কোন ফরম্যাটটা সিলেক্ট করব মানে সেভ করব সেইটা এখান থেকে ডিফাইন করতে হবে। তো ফটোশপের জন্য মূলত ফটোশপের মেন ফাইল মানে প্রত্যেকটা সফটওয়্যারের মেন ফাইল থাকে একটা। তো ফটোশপের মেন ফাইলটা হচ্ছে পিএসডি ফাইল, একেবারে প্রথমে যেটা আছে সেটাই। ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ড যারা ব্যবহার করছেন তারা দেখবেন যে ওটার যে ডক মানে ফাইলটা থাকে, এক্সটেনশনটা থাকে হচ্ছে ডটের পরে থাকে হচ্ছে ডক। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ইমেজের ক্ষেত্রে যেটা থাকে জেপিজি থাকে, পিএনজি থাকে। আবার ভিডিও কোনো ফাইল হলে সেটার এক্সটেনশন থাকে হচ্ছে আপনার MP4, তারপরে আরও কিছু ফরম্যাট আছে। তো এরকম ফটোশপের যে মেন ফাইলটা আছে সেটার ফাইলের ফরম্যাটটা হচ্ছে ফটোশপ বা ব্র্যাকেটের ভিতরে থাকবে হচ্ছে পিএসডি। তো অবশ্যই আমরা মেন ফাইলে একটা সেভ করে রাখবো, আর এরপরে আরেকটা সেভ করবো হচ্ছে আমরা জেপিজি থেকে। ঠিক আছে, যেখানে জেপিজি লেখা আছে তিনটা, এই উপরেরটা দিয়ে আমরা সিলেক্ট করব। তো ফার্স্টে আমি এটা পিএসডিতে সেভ করলাম, এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এই যে এটা কিন্তু এই যে চলে আসছে পিএস, বড় করে লেখা থাকবে পিএস মানে ফটোশপ সফটওয়্যারের সংক্ষিপ্ত, আর পিএসডি। তো আমরা এখানে যদি ডবল ক্লিক করি, এই ফাইলটা কিন্তু এই যে দুইটা লেয়ার ছিল ওই দুইটা লেয়ার সহ এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, যে দেখেন দুইটা লেয়ার ছিল, ওই দুইটা লেয়ার সহ এটা ওপেন হবে। আর যদি এটাকে জেপিজিতে সেভ করা হতো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা এরকম ফাইল আলাদা আলাদা মানে যে লেয়ারগুলো আছে সেটা আর থাকতো না। আচ্ছা, এখন আমরা জেপিজিতে সেভ করব। যদি জেপিজিতে সেভ করার জন্য আমি সেভের নিচে সেভ অ্যাজ এই বাটনটাতে ক্লিক করলাম, এখান থেকে আমরা জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করে দিচ্ছি, তারপরে সেভ বাটনে ক্লিক করলাম, তারপরে ওকে বাটনে ক্লিক করলাম। এই এখন এই যে এটা জেপিজি আকারে সেভ হয়ে গেছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের কালার সাদা এবং এই ফটো ভিউয়ারের ব্যাকগ্রাউন্ডের কালারও সাদা, যার কারণে মনে হচ্ছে যে বাইরে কোনো কালার নাই, শুধু এতটুকুই। বাট এখানে কিন্তু তা না। তো অন্য কোনো কালার দিয়ে যদি আমরা সেভ করতাম তাহলে এটার যেই মানে পুরো এরিয়াটা সেটা ভালো করে বোঝা যেত। আচ্ছা, তো যাই হোক, মোটামুটি আজকের আমাদের ক্লাসের যে টুলসগুলো ছিল বা টপিকগুলো ছিল সবগুলো দেখানো হয়ে গেছে। তো আমাদের প্রথম 4টা ক্লাস কিন্তু বেসিক টুলস অ্যান্ড অপশনের ব্যবহারগুলো থাকবে, যেই টুলস এবং অপশনগুলো আমাদের আমরা যখন প্র্যাকটিক্যাল কোনো কাজ করব মানে ক্লায়েন্টদের কাজ করতে যাব, তো তখন আমাদের যেই কাজগুলো বা যেই টুলসগুলো বেশি ব্যবহার হবে সেই টুলসগুলো বা সেই অপশনগুলো কিন্তু আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। তো আজকের ক্লাসের আমাদের হোমওয়ার্ক হচ্ছে যে এখানে কিছু ক্যারেক্টার রাখছি আমি, কার্টুন ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো তৈরি করতে হবে। তো আমি এখানে একটা দুইটা করে দেখাচ্ছি, আর বাকিগুলো হচ্ছে আপনাদের কাজ থাকবে এগুলো করা। ঠিক আছে, এখানে যে যত বেশি করতে পারবে তার জন্য তত ভালো আর কি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন ধরেন এইটা থেকে আমি একটু দেখাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা যতটুকু দেখালাম এর ভিতরে
কোনো কিছু বুঝতে পারেন না বা এরকম কিছু আছে কিনা, যদি একটা থাকে কোশ্চেন ছিল তাহলে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি যে আমরা এই প্র্যাকটিসটা কিভাবে করব, এই কার্টুনগুলো ক্যারেক্টারগুলো কিভাবে তৈরি করতে পারি সেটা এখন দেখাচ্ছি। তো এটার জন্য আরেকটা কাজ একটু করে নিব, ক্রপ টুলের ব্যবহার, আচ্ছা থাকবে এটা। তো আমি এখান থেকে আমাদের যেই ফ্ল্যাগের যে এটা আছে এটাই আমি নিলাম, আর এখান থেকে এইটাকে জাস্ট টেনে আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এইভাবে একটা ফাইল থেকে আরেকটাতে আপনি টেনে জাস্ট ক্লিক করে মুভ টুল দিয়ে, অন্য টুল দেওয়া হবে না, মুভ টুল দিয়ে টেনে এভাবে নিয়ে আসতে পারবেন। তো আমার যেহেতু মানে এটা দেখে দেখে কাজ করতে হবে, তো অবশ্যই এটা একটা পাশে রাখতে হবে, এছাড়া তো আরেকটা এখান থেকে তো এইভাবে দেখে এখানে এসে তো কাজ করা যাবে না যদি এখানে না থাকে। তো এই জন্য এটার উপরে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট আমরা যে কোনো একটাকে দেখে দেখে ওইটার মতো করে আরেকটা বানানোর চেষ্টা করব। ঠিক আছে, তো এই জিনিসগুলো বানালে কি হবে, বানালে যেটা হবে যে আমার লেয়ারের কনসেপ্টটা ক্লিয়ার হবে, তারপরে হচ্ছে কালার অ্যাপ্লাইয়ের যে বিষয়টা সেটাও হয়ে যাবে, পাশাপাশি মুভ টুলের যে বিষয়টা ছিল মুভ করা, তারপরে কপি করা, এই বিষয়টাও আমাদের প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। হ্যাঁ, মানে মোটামুটি আজকের ক্লাসে যে টপিকগুলো ছিল সবগুলোই এই এই জিনিসগুলো প্র্যাকটিস করলে এটার ব্যবহারটা চলে আসবে। তো প্রথমে আমি এটাই আমরা বানাবো। তো এটার বানানোর জন্য আমি এখানে ফার্স্ট একটা লেয়ার নিয়ে নিলাম, তারপরে এখানে একটা সিলেকশন করলাম, মানে এই মাথার সাইজ অনুযায়ী। আচ্ছা, এই যে সিলেকশন করে আমি মুভ করতেছি, এটা কিভাবে করতেছি দেখেন। সিলেকশন করে মুভ করার জন্য আমি ক্লিকটা এখনো ছেড়ে দিইনি, আর এটা যেহেতু একটা পারফেক্ট একটা সার্কেল করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি শিফট প্রেস করছি, আর মুভ করতেছি হচ্ছে স্পেস বার ধরে। তো স্পেস বার ধরে যখন আমি মুভ করতেছি এটা মুভ হচ্ছে। আচ্ছা, এখন ক্লিকটা ছেড়ে দিলাম, দেওয়ার পরে এখন আমার কোন কালার দরকার, এই কালারটা দরকার। তো এই কালারটা এখন আমি বের করব। তো এই কালারটা বের করার জন্য আমি এই যে কালার পিকারটা অন করলাম, ফরগ্রাউন্ডের কালার পিকারটা আমি নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এখন আমি এখান থেকে কোন মানে কিভাবে খুঁজে বের করবো যে কালারটা কোনটা। ঠিক আছে, তো এটার জন্য শর্টকাট জিনিস যেটা সেটা হচ্ছে জাস্ট আপনি এই মানে মাউসটা বাইরে নিয়ে আসবেন, নিয়ে আসলে দেখেন একটা আই ড্রপার সিলেক্ট হয়ে গেছে। আই ড্রপারের কাজ হচ্ছে কালার পিক করা। তো এই কালারটা দরকার, এই কালারের উপরে এসে একটা ক্লিক করলে এই কালারটা এখান থেকে সে বের করে ফেলবে, যে দেখেন এখানে বের করে ফেলছে। এই কালারটা দরকার, এখানে ক্লিক করলাম, এই যে কালারটা বের করছে। এই কালারটা দরকার, ক্লিক করলে কালারটাকে বের করে ফেলতেছে। ঠিক আছে, তো আমাদের কালার বের করার জন্য আমরা জাস্ট যেটাতে আমাদের মানে যে কালারটা দরকার সেটাতে জাস্ট ক্লিক করলেই কালার মানে কালার পিকার অন করে, এই ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার পিকার অন করে জাস্ট ওটাতে ক্লিক করলেই কালারটা সিলেক্ট করে ফেলবে। তো সিলেক্ট করলো, এরপরে এখন ওকে দিলাম, এরপরে এখন অল্টার ডিলিট দিয়ে আমি কালারটা অ্যাপ্লাই করলাম। তাহলে ফার্স্টে আমরা এই জিনিসটা করলাম। এরপরে এখন দেখেন এর ভিতরে কি কি আছে, দুইটা চোখ আছে। তো চোখের জন্য এগুলো কিন্তু সবই সার্কেল দিয়ে, এটা পুরোটাই মূলত সার্কেল দিয়ে করা। ঠিক আছে, মানে সবগুলো এই ইলিপস টুল দিয়েই করা, অন্য কিছু এখানে জাস্ট এখানে একটু অন্য কিছু ব্যবহার করছে, আর পুরাটাই আপনার সার্কেল ইলিপস টুলটা দিয়ে করতে পারবো। আচ্ছা, মাথাটা কিন্তু পুরোপুরি গোল না, হালকা একটু চ্যাপ্টা আছে। তো এই চ্যাপ্টা করার জন্য কন্ট্রোল টি দিয়ে এই যে জাস্ট এই কন্ট্রোল টি ট্রান্সফর্ম, এটাও একটু আগে দেখালাম। তো এটা দিয়ে জাস্ট আমি হালকা করে একটু উপর থেকে নিচের দিকে নামায় দিচ্ছি। ঠিক আছে, তাহলে একটু চ্যাপ্টার মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে ইন্টার বা এই যে উপরে রাইট চিহ্নতে ক্লিক করলাম, হয়ে গেল। আচ্ছা, এরপরে এখন এই চোখের জন্য কি করব, চোখের জন্য আলাদা আবার আরেকটা সিলেকশন। প্রথমে আমাদেরকে কিন্তু ওই সাদা কালারটা দিতে হবে, তারপরে হচ্ছে কালো কালার, অথবা আমরা যদি স্ট্রোক সহ যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা মানে আলাদা আলাদা দুইটা লেয়ার না নিয়ে একটা লেয়ারই আমি দুইটা একসাথে ব্যবহার করতে পারবো। তো এটার জন্য অবশ্যই আলাদা একটা লেয়ার নিয়ে নিব, লেয়ার নিয়ে নিলাম। এখন আমি ফার্স্টে হচ্ছে ফিল কালারটা দিচ্ছি। ঠিক আছে, কন্ট্রোল ডিলিট দিলাম, সিলেকশনটা আছে। এরপরে আমি এখন এডিট থেকে স্টকে যাচ্ছি, এখান থেকে আমি অল্প করে আগে দেখি কালো কালার লাগবে ভিতরে, ওকে দিলাম। আচ্ছা, উল্টা হয়ে গেছে আর কি আমাদেরটা। ঠিক আছে, এখানে আন্ডু করে নিচ্ছি। আচ্ছা, স্টকটাতেই থাকবে হচ্ছে সাদা কালার। ঠিক আছে, ভিতরেরটাতে থাকবে হচ্ছে কালো কালার। আমার উল্টা হয়ে গেছে, অর্থাৎ ভিতরেরটাতে আমি সাদা নিয়ে নিয়েছিলাম, তো আমি এখন ভিতরেরটাতে নিয়ে নিলাম হচ্ছে কালো কালার, আর স্টক থেকে আমি সাদা কালার নিয়ে নিচ্ছি। এই যে
আচ্ছা, এখন এটা আরো একটা দরকার। তো এটার ক্ষেত্রে আরেকটা সিলেকশন করে আলাদা আরেকটা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করার থেকে সহজ ওয়েটা কি, মুভ টুল দিয়ে জাস্ট অল্টার প্রেস করে ক্লিক করে ড্র্যাগ করা, তাহলে কপি করা, কপি করলে আরেকটা তৈরি হয়ে গেল। আচ্ছা, এরপরে এই যে মাঝখানে আরেক মুখের জন্য এখানে আলাদা আরেকটা সার্কেল, একদম 100% অ্যাকুরেট হওয়া লাগবে তা না, একটু 19-20 যদি হয়, মাপের ভুল টুল হয়, এগুলো কোনো ব্যাপার না। জাস্ট আমাদের মানে এই জিনিসটার মতো আরেকটা মানে 90% আমাদের করতে হবে। তো এখন এইখানে সিলেকশন করলাম, করার পরে কালারটা পিক করে নিচ্ছি, না বুঝতে পারলে বলবেন। কালার অ্যাপ্লাই করলাম, তারপরে এই যে হয়ে গেল। এখন নাকের ভিতরে দেখেন এখানে আবার কি আছে, এরকম করে একটা ঢেউয়ের একটা শেপ আছে। তো এইটা এখন কিভাবে করবেন, ঠিক আছে? তো এটা করার জন্য আমরা লেসো টুলটা ব্যবহার করতে পারি। যেমন লেসো টুল দিয়ে আমি যদি এখানকার এতটুকু জায়গায় ভাবে সিলেকশন করে তারপরে ডিলিট করে দিই এই লেয়ার থেকে, ওই জন্য মানে ডিলিট করে দিলে ব্যাকগ্রাউন্ডের মানে পিছনে এই কালারটা দেখা যাবে। তো আমি জাস্ট একদম অ্যাকুরেট যদি না হয় সমস্যা নেই, আমি চেষ্টা করি যতটুকু হয় ওইভাবে সিলেকশন করে এটা ডিলিট করে দেওয়া, ঠিক আছে? তো এইভাবে এটা অ্যাকুরেট হবে না, তো যতটুকু হয় করবেন। তো অ্যাকুরেট করার জন্য আমরা অন্য কিছু টুলস ব্যবহার করতে পারি, তো আপাতত আমি অন্যটা করলাম না, শুধু এটাই আর কি ব্যবহার করলাম। লেসো টুলের ব্যবহারটাও যেন আমাদের ভিতরে চলে আসে। এরপরে উপরে আরেকটা কালো কালার এরকম একটা শেপ আছে, তো এরকম একটা নিলাম, আলাদা একটা লেয়ার নিয়ে কালো কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, এখন এই নিচের যে বডিটার জন্য কি করব দেখেন, আমি এর উপরে এসে মাপটা নিয়ে নিই। আচ্ছা, এই যে মাপটা নিচে, এখন আমি জাস্ট স্পেস ধরে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে ক্লিকটা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন যেটা হবে যে কালার অ্যাপ্লাই করার পরে কালারটা থাকবে হচ্ছে এই কালারটা, আলাদা একটা লেয়ার নিলাম, কালার অ্যাপ্লাই করলাম। তো এটা এখন কি হচ্ছে, উপরে চলে আসছে। উপরে কিভাবে বুঝতেছি যে এটার যে এই যে উপরে এখানে এই মুখের যে জায়গাটা সেটাও কিন্তু মুছে গেছে বা দেখা যাচ্ছে না। তো এটাকে নিচে নামাতে হবে। তো নিচে নামানোর জন্য এই যে লেয়ার যেহেতু আলাদা আছে, আমরা যদি লেয়ারটাকে নিচে এইভাবে নামাই দিই তাহলে কিন্তু এটা নিচে নেমে যাবে। তো এই যে দেখেন এখন নিচে নেমে গেছে। আর এটা কত নম্বর, লেয়ার 2। তো আমাদের এই লেয়ার 6টাকে লেয়ার 2 এর নিচে নামাই দিতে হবে একবারে, কারণ এর উপরে কিন্তু আলাদা আরেকটা কালার আছে। এই কালারটা যখন আমরা দিব তখন আবার ওইটা দেখা যাবে না। তো এখন আরো একটা সিলেকশন করে এই যে ভিতরে এই কালারটা দিতে হবে। আচ্ছা, এখানে এটা রাখলাম, তারপরে কালারটা হচ্ছে এইটা, আলাদা একটা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করলাম। কালার অ্যাপ্লাই করছি, বাট দেখা যাচ্ছে না, কারণ কি এখানে আমি যে লেয়ারটা কালার দিছি সেটা নিচে চলে গেছে, দেখা যাচ্ছে না। এই যে এখন দেখেন, ঠিক আছে? যে মানে এগুলো করতে গেলে আপনার কিন্তু লেয়ারের প্র্যাকটিসটা হয়ে যাবে এবং লেয়ারের জিনিসটা কনসেপ্টটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আর এই যে দুই পাশে যে হাত, এটাতে তেমন কিছু না, জাস্ট দুই পাশে যেহেতু আছে, দুই পাশে যখন থাকবে তখন কিন্তু আর ঝামেলা নাই, অর্থাৎ উপরে নিচের আর তখন কোনো বিষয় না। জাস্ট আপনি নর্মালি কালার অ্যাপ্লাই করলেই মানে উপরে থাকুক আর নিচে থাকুক এখানে সেটা সমস্যা নেই। কালার এই পাশে একটা দরকার। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, এগুলো তো প্রত্যেকটা লেয়ার নিচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা লেয়ার নিচ্ছে, প্রত্যেকটার জন্য আলাদা লেয়ার নিচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন দেখেন এই যে পা গুলো যেগুলো আছে, এই পায়ের জন্য কি করব? পায়ের জন্য আলাদা করে সিলেকশন করেও করতে পারি। আরেকটা হচ্ছে যে এই যে এই দুইটা আছে, এই বডিটাকে আমি কপি করে নিলাম, এরপরে কন্ট্রোল এটাকে একটু ভিতরে নিয়ে আসলাম। এই যে দেখেন এটার মতো আছে, তো এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কন্ট্রোল টি দিচ্ছি। কন্ট্রোল টি দিয়ে এই যে একটু আগে ঘুরানো দেখাইছিলাম, ঘুরাই নিলাম। ঘুরাই নিলে এই যে নিচের দিকটা কিন্তু কম, উপরের দিকটাতে বেশি জায়গা, তো এরকম করে নিলাম। নেওয়ার পরে এখন ছোট করতে হবে, কন্ট্রোল টি আবার দিলাম, দিয়ে ছোট করে নিলাম। জাস্ট এটার মতো আমি একটু সাইজটা করে নিচ্ছি।
ওকে, সাইজ করে নিয়ে এখন যদি এখানে বসাই দিই, এই যে হয়ে গেল। আচ্ছা, এই দুইটা আবার এই পাশে আরেকটা থাকবে, ঠিক আছে। আর কান দুটার জন্য আলাদা এখানে একটা সিলেকশন, আলাদা লেয়ার, এই কালারটা দিলাম। আচ্ছা, এটার ভিতরে আরেকটা নিচ্ছি। এখানে স্টকে দিলেও হতো, আবার চাইলে আলাদা লেয়ার নিয়েও আমরা কালার দিতে পারবো, বা আলাদা করে আলাদা আরেকটা লেয়ারেও দেওয়া যাবে। ঠিক আছে, তো একেবারে 100% যদি না হয় কোনো প্রবলেম নাই, জাস্ট আপনি 90% চেষ্টা করবেন এটার মতো করে, দেখে দেখে যা আছে এটার মতো জাস্ট 90% আপনি মিলানোর ট্রাই করবেন। তাহলে মোটামুটি আপনার যেই সিলেকশন টুল ছিল, লেয়ার প্যালেট, কালার অ্যাপ্লাই, তারপরে কোনো কিছু কাটা, এই সবগুলো জিনিস আশা করি এর ভিতরে চলে আসবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি ভাই, হ্যাঁ মানে হ্যাঁ। কপিটা কিভাবে করেন? ওই যে অল্টার প্রেস কপি করে করাটা? ক্লিক করে ড্র্যাগ করা, এই যে মুভ টুল দিয়ে যে অবজেক্টটাকে কপি করবা সেটার উপরে মাউসটা নিবে, নিয়ে অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলে কপি হবে। এখন যদি এটার আমি পুরাটা কপি চাই, ও, তাহলে এখানে অনেকগুলো লেয়ার কিন্তু হয়ে গেছে এই একটা অবজেক্ট করার জন্য। একটা অবজেক্ট করতে গিয়ে দেখো, মানে একটা কার্টুনের ক্যারেক্টার করতে গিয়ে অনেকগুলো লেয়ার হয়েছে। এখন সবগুলো লেয়ার সিলেক্ট করে তারপরে যদি ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে এটার একটা কপি লেয়ার আসবে। ঠিক আছে, জাস্ট মানে যেটার কপি করব, আচ্ছা, আর ঘোরানোটা কন্ট্রোল টি না অল্টার টি? কন্ট্রোল টি। ঠিক আছে, যে কন্ট্রোল টি, এই যে এখানে আছে এডিট মেনুর ভিতরে, এই যে ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলে যেটা আসবে। তারপরে এখন এই যে ঘোরানোর জন্য সাইডের কর্নারগুলোতে নিয়ে গিয়ে জাস্ট এভাবে ঘুরিয়ে দিতে পারবে। ঠিক আছে, ঘোরা রোটেট করার পরে জিনিসটা কি সোজা আছে নাকি, এটা বোঝার কোনো আচ্ছা আচ্ছা। ইয়ে আছে? এখন রোটেট করার পরে কন্ট্রোল টি দেওয়ার পরে যখন ঘোরাতে যাব, তখন দেখেন কত ডিগ্রিতে ঘুরতেছে, মাউসের পাশে ছোট্ট করে লেখা উঠতেছে। এখন আছে 7.6 ডিগ্রি, দেখা যাচ্ছে? মাউসের সাথে একটু জি খেয়াল ভাই। করেন, মাউসের সাথে কত ডিগ্রিতে ঘুরতেছে সেটা দেখা যায়। তো এখন আমি যদি শিফট প্রেস করি এই অবস্থায়, তাহলে এটা 15%, মানে 15 ডিগ্রি পর পরে এটা ঘুরবে, মানে ওই 1-2 ডিগ্রি করে আর ঘুরবে না, তখন 15 ডিগ্রি করে ঘুরতেছে। আর এক্ষেত্রে আপনি যদি এই যে 90 ডিগ্রি ঘোরান, তাহলে যেরকম হচ্ছে, যদি এটা মানে একদম 0 ডিগ্রিতে আসি, তাহলে যে এটা একদম উল্টা হচ্ছে, মানে সোজা আছে, 100% সোজা আর কি, মানে উল্টা দিকে এটা সোজা হয়ে গেছে আর কি। ঠিক আছে, আবার যদি এইদিকে নিয়ে আসি, যে -90 ডিগ্রি, তাহলে এইদিকে আবার এইদিকে নিয়ে আসলে আর 0 ডিগ্রি, বুঝা গেছে? মানে শিফট প্রেস করলে এটা 15 ডিগ্রি পর পর যাচ্ছে এবং এটা সোজা থাকবে। যদি শিফট ছেড়ে দিই, তাহলে ওই যে 1-2 ডিগ্রি একটু মানে 90 এর জায়গায় ধরেন 91-92 থাকলো, তখন একটু বাঁকা থেকে যাবে। এই তো এই জন্য ঘোরানোর সময় শিফট প্রেস করে ঘোরাবেন, তাহলে এটা সুবিধা হবে। যতটুকু বুঝলাম, মানে কিবোর্ডের হ্যাঁ, মুখস্থ করার বিষয়টা মানে প্রচুর। কিবোর্ড আর মাউস কারণ এই দুইটার কন্ট্রোলের সমন্বয়ে জায়গায় কাজ করতে হবে। হ্যাঁ মানে কন্ট্রোলের জায়গায় অল্টার করে গেলে হবে না আর কি, জিনিসটা আর হ্যাঁ কি হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ। কন্ট্রোল অল্টার এখানে এগুলো ওই একটু এগুলো মাথায় রাখতে হবে। করতে করতে, এই জিনিসগুলো প্র্যাকটিস করতে করতে এটা মানে হাতে চলে আসবে। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই রাখি ক্লাসটা। তো আমি একটা করে দেখালাম, আপনাদের কাছ থাকবে এখানে আমি 3টা পিকচারই দিয়ে দিব, যে মানে যতগুলো করতে পারেন। ঠিক আছে, বেশি করলে আপনারই আর কি ভালো হবে। তো মিনিমাম আপনারা সবাই ভাই, 5টা করবেন, মিনিমাম 5টা থাকবে, যে কোনো 5টা, এখানে অনেকগুলো আছে, যে কোনো 5টা করতে হবে। ঠিক আছে, বলেন। ভাইয়া নিচের যে সার্কেলটা যে ডার্ক কালারের, মানে হালকা ডার্ক দিয়ে, এটা কিভাবে করছেন? আচ্ছা, এটা আলাদা একটা, পিকচারটাতে যান হ্যাঁ একবার। হ্যাঁ হ্যাঁ, এখানে জাস্ট আলাদা আর একটা লেয়ার নিয়ে এখানে এই ডার্ক কালারটা দিয়ে দিচ্ছে। এখন এই লেয়ারটা এই যে উপরে আছে, এটাকে জাস্ট টেনে আমাকে নিচে নামাই দিতে হবে। এই এখানে একটা সার্কেল নিচ্ছে, যে ইলিপটিক্যাল দিয়ে একটা এরকম করে নিয়ে কালার অ্যাপ্লাই করা।
আছে। বা ছবির মধ্যে মানে এটা যেমন সবগুলাই সার্কেল দিয়ে করা, হুম হুম and যেগুলা অন্য কিছু অ্যাপ্লাই করছে আর কি, হ্যাঁ ওগুলা সবগুলাই কি লেসো দিয়ে এভাবে টেনে হ্যাঁ, টেনে করবো? আপাতত লেসার টুল দিয়ে করা লাগবে। হ্যাঁ, কারণ আপনাদের অন্য কিছু বলতে এখন পেন টুলটা পারলে সবই এগুলো পারবেন। তো পেন টুলটা এখন যেহেতু আপনাদের ওটা তো কয়েকটা ক্লাস পরে পাবেন, তো পেন টুলটা হলে তখন বাকি যেগুলো কঠিন লাগতেছে বা অন্য যেগুলো সেগুলো ওগুলো পারবেন। বাট আপাতত লেসো টুল দিয়ে কাজ সারতে হবে আর কি। আচ্ছা ঠিক ভাই, আছে, লেসো টুল। একটা আমাকে একটু শর্টকাটে একটু একটা জিনিস দেখাবেন, ওই যে হ্যাঁ হ্যাঁ যেমন সার্কেল করে কিছু পোর্শন ডিলিট করে দিয়েছেন না, ওই জিনিসটা আরেকবার একটু হ্যাঁ দেখান। হ্যাঁ, এটা লাগবে আর কি, এই কাজগুলো করতে গেলে লাগবে। যেমন ধরেন এখানে এখানে কিন্তু এই যে মাথাটাতে প্রথমে আছে হচ্ছে একটা ব্ল্যাক কালার, একটা লেয়ার নিলাম, এখানে হচ্ছে ব্ল্যাক কালার দিলাম, এর উপরে হচ্ছে আরেকটা সাদা কালার, একটা লেয়ার নিয়ে সাদা কালার দিলাম। এখন এখানে এই জায়গাটুকু কিন্তু আপনি মাইনাস করতে হবে আপনাকে। তো এই মাইনাস করার জন্য এখন মানে যতটুকু জানেন সেই হিসাবে এত সুন্দর করে রাউন্ড করে এই জিনিসটুকু বাদ দেওয়ার উপায় নেই। তো এখন এটাকে কর্নার করে বাদ দিতে হবে। আর এই কর্নার করে আপনি বাদ দিতে গেলে পলিগন দিয়ে আপনি জাস্ট এইভাবে সিলেকশন করে তারপরে এই যে লেয়ারটা সিলেক্ট করে আছে ডিলিট দিলে ওই জায়গাটা ডিলিট হয়ে গেল। মানে এখানে তো এই যেটা রাউন্ড আছে না, এই রাউন্ডটা আপাতত পারবেন না। হ্যাঁ, ওইটা যখন পেন টুল যাবো তখন আর কি বলবো। তো আপাতত এই রাউন্ডের জায়গাগুলো কর্নার করে আর কি। আর একবার বলো তো। আচ্ছা, এটা আরেকবার দেখেন তাহলে বুঝতে পারবেন। যেমন প্রথমে এখানে এই মাথার জন্য ফার্স্টে আমি একটা কালো কালার করে নিলাম, নেওয়ার পরে আরেকটা সিলেকশন করতেছি সাদা অংশের জন্য, এবং এখানে কোনটা উপরে কোনটা নিচে এই জিনিসগুলো কিন্তু একটু চিন্তা করতে হবে। মানে আমি তো মানে দেখে বুঝতেছি সাথে সাথে, কিন্তু আপনি নতুন হিসাবে আপনাকে কিন্তু একটু ভাবতে হবে যে কোন লেয়ারটা উপরে কোন লেয়ারটা নিচে, একটু ভেবে আপনাকে ওই হিসেবে কাজ করতে হবে। ঠিক আছে, তো এরপরে এখন সাদা কালার অ্যাপ্লাই করলাম, করার পরে এখন এই উপরের এই জায়গাটা ডিলিট করার জন্য এখান থেকে পলিগনাল লেসো টুলটা নিলাম, নিয়ে এর উপরে এভাবে ক্লিক করে সিলেকশন করে দিলাম। করার পরে যে এখন এটা সিলেকশন হয়ে গেছে। আর এই সিলেকশন এরিয়ার ভিতরে লেয়ার 13-এ অর্থাৎ এই যে পুরো লেয়ারটা এতটুকু জায়গায় আছে, এখন ডিলিট করলে ওই লেয়ার 13 থেকে ওইটুকু জায়গায় শুধু ডিলিট হবে। ঠিক আছে, এই আর এখানে আর কিছু দেখানোর মতো আছে। আর এগুলো তো এই যে আপনার লেসো টুল দিয়ে পলিগনাল লেসো টুলটাতেই এটা করা যাবে এই জিনিসগুলো। ঠিক আছে, এখানে সহজ কঠিন সব ধরনের ইমেজ আছে। তো মিনিমাম লেয়ার কয়টা নেওয়া যায়? এটা কোনো লেয়ার লিমিট আছে নাকি? আনলিমিটেড নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, যতগুলো দরকার ততগুলো নিতে পারবেন। এতটুকু কাজে এতগুলো লেয়ার, হ্যাঁ, বড় কাজ করলে তো অনেক লেয়ার হয়। ঠিক আছে, এই যে ছোট্ট একটা কার্টুন বানাতে গিয়ে অনেকগুলো লেয়ার তৈরি হয়ে গেছে আমাদের। তো আশা করি সবগুলো বিষয় বুঝতে পারছেন। আর ভিডিওটা তো থাকবেই, প্র্যাকটিস করার সময় দরকার হলে ভিডিওটা সামনে নিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, ভিডিওটা দিয়ে দিব। তো এখানে তো ভাই কোন লেয়ারে কোন কাজটা আছে বোঝা যাচ্ছে না, আচ্ছা, বোঝা যাচ্ছে না, কোন তাই না? লেয়ারের হ্যাঁ, মধ্যে কোন কাজটা। এখন তুমি এই যে দেখো, এখন আমার ধরো এখন এই চোখের এটা এই লেয়ারটা দরকার, তো আমি এখন এখান থেকে তো খুঁজে পাচ্ছি না। তো জাস্ট আমি মুভ টুল দিয়ে এটাতে ক্লিক করলেই এখান থেকে ওই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল। এই যে লেয়ার 3-তে আছে আমার চোখ, এবং এই আই, এটাকে বলা হচ্ছে আই অফ করা। হ্যাঁ, আইটা অফ অন করলে দেখতে পাবো যে ওই লেয়ারে কি আছে। এই আইটা যদি আমরা অফ করে রাখি তাহলে এটা মানে হাইড হয়ে যাবে, এবং অন করা থাকলে এটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমাদের যখন আচ্ছা। যেটা দরকার, এখন এটা কোন লেয়ার আছে আমি জানি না, জাস্ট ক্লিক করলাম, লেয়ার সিলেক্ট করে দিল। এখান থেকে জাস্ট ক্লিক করলে লেয়ারগুলোকে সিলেক্ট করে দিবে। তো এই জন্য এখানে যতই লেয়ার হোক, লেয়ার মানে খুঁজে বের করতে অত সমস্যা নাই, কারণ মুভ টুল দিয়ে যার উপরে ক্লিক করবো তাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? এগুলা কি ভাই ওই যে না ভাই। ফটোশপেই সেভ করব যেগুলো কাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফটোশপে সেভ করতে হবে, পাশাপাশি হচ্ছে জেপিজিতে সেভ করতে হবে। আমি যে এখানে এটা সেভ করে দেখালাম, এরকম করে দুটাই সেভ করবেন, ফটোশপ আর মানে পিএসডি আর জেপিজি দুটাই সেভ করবেন। তো ভাইয়া হোমওয়ার্ক হ্যাঁ, হোমওয়ার্ক যে হোমওয়ার্কটা জমা দেবো কিভাবে হ্যাঁ, আপনাকে? হোমওয়ার্কটা জমা দেওয়ার জন্য যে গত ক্লাসে দেখিয়েছিলাম না, যে তোমাদের যে ফাইলগুলো ইয়েগুলো করছিলা,
হ্যাঁ, এই যে এখানে তোমার যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে হ্যাঁ যাওয়ার হ্যাঁ, পরে বুঝতে পারছি। নিউ থেকে এখানে আরেকটা ফোল্ডার করে নিবা ক্লাস 1 নামে। ঠিক আছে, ক্লাস 1 ক্লাস 2 যখন যেটা আচ্ছা মানে যে হোক মানে ক্লাসে, সেই ক্লাসের নামটা লিখে তারপর ওই ক্লাসের ফোল্ডারের ভিতরে ঢুকে ফাইল থেকে আপলোড করতে হবে। ওকে। ঠিক আছে, যেভাবে এভাবে আপলোড করে দিলে তখন এটা হয়ে যাবে আর কি। চলে আসছে। আচ্ছা, এটা এখানে না আমি আমার যে ড্রাইভটা আছে ওই ড্রাইভে আমি ক্লাসের ভিডিওর সাথে এই ছবিগুলো প্রোভাইড করব। ঠিক আছে, ওইখান থেকে আপনারা ছবিগুলো কালেক্ট করে প্র্যাকটিস করেন। ভাই আপনি যে একটা করে দিছেন ওটা তো ধরেন ওই ছবির ভিতরে পাশে করছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4-5টা করলে ওটা কোন জায়গায় ইয়ে আলাদা আলাদা বসাবো? করে করেন, আলাদা আলাদা করে। যেমন ধরেন যে এটা করলাম না, করার পরে এখন আমি শুধু এটাকেই সেভ করব, তো এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি, ডিলিট করে দিলাম এগুলো মানে সব 5টা delete। করলে 5টা আলাদা আলাদা থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই সবগুলো ধরেন ডিলিট করে দিলাম। এইটা আলাদা একটা, এটাকে আমি এই ডকুমেন্টটা শুধু একটাই থাকবে, এটাকে এখন সেভ করব। এই ঠিক আছে, এটাকে সেভ করে নিচ্ছি, মানে প্রত্যেকটা আলাদা আলাদা, মানে কাজ করার সময় পাশে রাখবেন, কাজ শেষ হলে ওগুলো সবগুলো বাদ দিয়ে একটাকে রেখে এই যেভাবে সেভ করব। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ আজকে মোটামুটি এই পর্যন্ত থাকলো। আর নেক্সট ক্লাসটা কি একদিন পরে করবেন, অর্থাৎ কালকে তো হবে না, কারণ মানে একদিন তো অন্তত ফাঁকা লাগবে। মঙ্গলবারে কি করবেন, নাকি একটু সময় নেবেন? প্রথম ক্লাসটা বৃহস্পতিবারে বা বুধবারে? তা মঙ্গলবারই ভালো। মঙ্গলবারে, হ্যাঁ আজকে হচ্ছে 9 মঙ্গলবার তারিখ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মঙ্গলবারের ভিতরে মানে 11 তারিখে আমরা নেক্সট ক্লাস করবো ইনশাল্লাহ। এর ভিতরে আপনারা প্র্যাকটিসগুলো সব করে ফেলেন, করে হোমওয়ার্কগুলো ওইভাবে সাবমিট করার যে ওয়েটা দেখাইছি ওইভাবে আর কি সাবমিট করে দেন। আর এগুলো কার্টুন বলে হেলাফেলা করার কোনো কারণ নাই যে এগুলো কি কাজে লাগবে বা এই ধরনের কোনো কিছু চিন্তা করার দরকার না, কারণ এটা প্র্যাকটিসের জন্য এগুলো লাগবেই। মানে প্র্যাকটিস আচ্ছা, যেভাবে এই ভিডিওটা ফটোশপের আবার কিভাবে পাবো? ইমেজগুলো আমি এই ড্রাইভে দিয়ে দিব। এই ড্রাইভটাতে এই যে এই লিঙ্কের ভিতরে সবগুলো পাবেন, এখানে ক্লাসের ভিডিওর সাথে ওই ছবিগুলো আমি দিয়ে দিব। তো এইটা আমি আপনার সাথে শেয়ার করব, এটা ওই যে বাকিদের সাথে শেয়ার করা আছে, আপনার সাথে শেয়ার করব। আপনার কাছে আপনার ইমেলটা নিয়ে বা আপনি ইমেলটা আমাকে দেন, ইমেলে আপনি এখানে শেয়ার করে দিচ্ছি, তাহলে এটা সব কিছু পাবেন। এখানে যে সফটওয়্যারটাও পাবেন, এই যে পরে কিন্তু আমি ইলাস্ট্রেটরটা দিয়েছিলাম গত ক্লাসে। তো এখানে সফটওয়্যার দুটো আছে, পাশাপাশি হচ্ছে কোর্সের আউটলাইনটাও এখানে আছে, আর ক্লাসের ভিডিওগুলো এই লিঙ্কের ভিতরে গেলে পাবেন। আচ্ছা, তো ক্লাসের মোটামুটি টপিকগুলো শেষ, তো আমি ভিডিওটা অফ করে নেই আর তারপরে একটু কথাবার্তা বলি।